আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি 2026-এর ফাইনাল রিভিশন কোর্সের আজকের ক্লাসে। আমি ডাক্তার সিয়ামুল হক, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি ক্লাসে। সবাইকে রমাদান মোবারক। সবাই যে সকালবেলা ঘুম থেকে উঠে 10টার সময় ক্লাস করতে চলে আসছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে অলরেডি রবিউল, স্বপন, মুক্তা আক্তার অ্যান্ড তারপরে হচ্ছে মাহিম, অনন্যা সবাই আমাদের সাথে জয়েন করছে। সবাই আমাকে সালাম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? ওকে, মাহিম জিজ্ঞেস করছে কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়াতে। তোমরা সবাই কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন যাচ্ছে, পড়াশোনা কেমন যাচ্ছে, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সেইটা। এছাড়া ইমন চলে আসছে, ঠিক আছে, বাঁধনও চলে আসছে আমাদের সাথে, জয়েন করছে আমাদের সাথে। ওকে, সো দেখো আমি সরাসরি একটু পড়াশোনার কথাই যাই। দেখো আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে গিয়ে কি মানুষের বর্জ্য এবং নিষ্কাশন, যেটা হচ্ছে গিয়ে কি চ্যাপ্টার 6, ওটা নিয়ে হচ্ছে পড়াশোনা করব। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তো এই যে চ্যাপ্টারটা বুঝছো, যে বর্জ্য এবং নিষ্কাশন, বেসিক্যালি তোমরা নাম শুনেই বুঝতে পারতেছো যে এইখানে অ্যাকচুয়ালি ওই যে আমাদের শরীরে যে কিডনি আছে, ওই কিডনির কথা হচ্ছে কি বলা হয়েছে, এবং কিভাবে কিডনি মূত্র তৈরি করে, বা কিভাবে সেই কিডনিটা আমাদের বডি থেকে মূত্রগুলো বের করে দেয়, বা কিডনির সমস্যা হলে কি হয়, এই জিনিসগুলোই নিয়ে হচ্ছে কি আজকে আমরা পড়াশোনা হচ্ছে কি করবো। বাঁধন কোনো সমস্যা নাই, তুমি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করো, তুমি সব কিছু হচ্ছে কি বুঝতে পারবা। এখন এই চ্যাপ্টারে একটা মজার ব্যাপার কি জানো, মানে এই যে চ্যাপ্টারটা, এটা কিন্তু বিগত 5 বছর ধরে এখান থেকে কোনো এইচএসসিতে প্রশ্ন আসে নাই। কেন জানো? বিকজ এই জিনিসটা ছিল হচ্ছে গিয়ে কি আমাদের শর্ট সিলেবাসের বাইরে ছিল, যার কারণে এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই। কিন্তু এই চ্যাপ্টারটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, কারণ মানে করোনার আগে যখন কিনা ফুল সিলেবাসে পরীক্ষা হইতো, প্রত্যেক বছর এখান থেকে কি আসতো বলতো, প্রশ্ন হচ্ছে গিয়ে কি আসতো। বুঝতে পারছো? মুক্তা, সঞ্চয়টাপুর কথা আসলে আমি ঠিক বলতে পারতেছি না, ঠিক আছে, হয়তো বা নিবে, সামনে নিবে, ঠিক আছে। তো আমরা তাহলে এই যে চ্যাপ্টারটা বর্জ্য এবং নিষ্কাশন, আমরা যেটা করব, এইখান থেকে পুরো কনসেপ্ট ফার্স্ট অফ অল বুঝবো, ঠিক আছে। আমাদের ফার্স্টে কাজ হচ্ছে গিয়ে কি বেসিকটা ক্লিয়ার করা, কি বলতো, একদম বেসিক জায়গাগুলো ক্লিয়ার করা। তারপর হচ্ছে গিয়ে কি কোশ্চেন হচ্ছে গিয়ে কি প্র্যাকটিস করা। বুঝতে পারছো? কারণ সরাসরি তুমি যদি বেসিক না বুঝে কোশ্চেন প্র্যাকটিস করতে যাও, তুমি 2-1টা কোশ্চেন পারবা, কিন্তু পরীক্ষায় যখন ঘুরায় প্রশ্নগুলো আসবে তখন কিন্তু অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে আস্তে আস্তে শুরু করি। দেখো সবার ফার্স্টে দেখো রেচনতন্ত্র, কি বলতো, রেচনতন্ত্র। রেচনতন্ত্র বলতে আসলে আমরা কি বুঝাই? দেখো রেচনতন্ত্র মানে যেই তন্ত্রের মাধ্যমে আমাদের বডির বর্জ্য প্রক্রিয়া, বর্জ্য কি বলতো, বর্জ্য পদার্থ, কি বলতো, বর্জ্য পদার্থ আমাদের শরীর থেকে বের হয়ে যায়, সেটাকে আমরা কি বলি বলতো, হচ্ছে রেচনতন্ত্র। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই রেচনতন্ত্রের কি কি আছে তোমরাই বলো। এই যে এই রেচনতন্ত্র বা আমাদের শরীরে বর্জ্য পদার্থ বের করে দেয় কারা কারা, বলতে পারবা? দেখো অনেক জিনিস আছে, হ্যাঁ অনেক কুইজ আছে। আমাদের শরীরে কিডনি আছে, কি বলতো হচ্ছে গিয়ে কি কিডনি, এই কিডনির মাধ্যমে সরাসরি সর্বপ্রথম কি বলতো হচ্ছে গিয়ে কি বর্জ্য পদার্থ বের হয়, এবং কিডনির মাধ্যমে আমাদের বডির প্রায় 80%, কত বলতো হচ্ছে 80% বর্জ্য পদার্থ বের হয়ে যায়। এছাড়া দেখো আমাদের শরীরে এই যে তোমার হচ্ছে গিয়ে কি মল, কি বলতো হচ্ছে মলের মাধ্যমেও কিন্তু আমাদের বডি থেকে বর্জ্য পদার্থ বের হয়ে যায়। এছাড়া দেখো আমাদের শরীরে ঘাম, কি বলতো হচ্ছে গিয়ে কি ঘাম। তুমি চিন্তা করো, তুমি যখন ঘামতেছো তখনও কিন্তু তোমার শরীর থেকে কি বলতো বর্জ্য পদার্থ বের হয়ে যাচ্ছে। এছাড়া দেখো আমাদের ফুসফুস, কি বলতো হচ্ছে গিয়ে কি ফুসফুস। দেখো আমাদের ফুসফুস কি করে, কার্বন ডাইঅক্সাইড বের করে না? কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো এই যে ফুসফুসও কিন্তু কি করতেছে বলতো, আমাদের শরীরে হচ্ছে গিয়ে কি বর্জ্য পদার্থটা বের করতেছে। তাহলে আমাদের শরীরে বর্জ্য পদার্থ বের হওয়ার পেছনে টোটাল এই জিনিসগুলো দায়ী। কিডনির মাধ্যমে মূত্র, মল, ঘাম, ফুসফুস, এরা সবাই মিলে শরীর থেকে কি বলতো বর্জ্য পদার্থ বের করতেছে। এখন প্রশ্ন হচ্ছে বর্জ্য পদার্থ আসলে বলতে আমরা কি বুঝাই? যেটা আমাদের শরীরে প্রয়োজন হয় না, তাই না? এই জিনিসটাকে আমরা কি বলি, বর্জ্য পদার্থ বলি। তবে আমাদের শরীরে বর্জ্য পদার্থের কনসেপ্ট একটু অন্যরকম। কোনো একটা পদার্থ ধরো আমাদের শরীরের কোনো কাজে আসে না, আবার ওই জিনিসটা আমাদের শরীরে বেশি থাকলে শরীরের ক্ষতি হয়। শরীরের কী হয় বলতো হচ্ছে কি শরীরের ক্ষতি হয়। ওই জিনিসটাকে আমরা কি বলি বলতো হচ্ছে কি বর্জ্য পদার্থ। তাহলে তোমরা কি সবাই বর্জ্য পদার্থের কনসেপ্টটা ক্লিয়ার? যে বর্জ্য পদার্থ হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার শরীরে কোনো কাজে আসতেছে না, অ্যাজ ওয়েল অ্যাজ ওইটা তোমার বডিতে বেশি থাকলে তোমার শরীরের কি হচ্ছে বলতো, ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তো ওই হিসাবে চিন্তা করলে মানুষের শরীরে কি শরীরে বলতো হচ্ছে কি মানুষের শরীরে সবচেয়ে
ক্ষতিকর বর্জ্য পদার্থ হচ্ছে গিয়ে কি ইউরিয়া। কি বলতো হচ্ছে গিয়ে কি ইউরিয়া, কি ইউরিয়া। কারণ এই ইউরিয়াটা তোমরা হয়তোবা মানে জিনিসগুলো দেখো নাই, আমরা যারা হাসপাতালে তারা আমরা দেখছি, তোমার শরীরে ইউরিয়া যদি অনেক বেশি হয়ে যায় তাহলে সবচেয়ে বড় সমস্যা কী হবে জানো? তোমার বডির বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দিবে একদম। মানে আমরা দেখছি ধরো কিডনি নষ্ট হয়ে গেছে, বাট সেই মানুষটা পাগলের মতো বিহেভ করতেছে। কেন বলো তো? কারণ তার শরীরে ইউরিয়াটা বেশি হয়ে গেছে, সেই ইউরিয়া তার ব্রেনে চলে গেছে, এবং ব্রেনে যাওয়ার পরে সে এখন কি বলতো হচ্ছে গিয়ে কি অ্যাবনর্মাল কি করতেছে বলতো হচ্ছে গিয়ে কি বিহেভ করতেছে। না শিহাব কি প্রশ্ন করছে? ওকে, তো তাহলে তোমরা কি জিনিসটা হচ্ছে গিয়ে কি বুঝতে পারছো? তাহলে আমরা হচ্ছে গিয়ে কি এইটুকু মনে রাখবো যে আমাদের শরীরের মেন হচ্ছে গিয়ে কি যে বর্জ্য পদার্থ সেটা হচ্ছে ইউরিয়া, ঠিক আছে? এবং এই ইউরিয়াটা আমাদের জন্য ক্ষতিকর, এবং এটা যদি বেশি থাকে তাহলে একটা টাইমে কি বলতো আমাদের শরীরে ক্ষতি হবে। এইবার দেখো, এই যে কার শরীরে বর্জ্য পদার্থ কি, কার শরীরে বর্জ্য পদার্থ কি, এইটার উপর ভিত্তি করে প্রাণীগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ইউরিওটেলিক, ইউরিকোটেলিক, অ্যামিনোটেলিক। জিনিসটা কি দেখো, আমাদের শরীরের মেন বর্জ্য পদার্থ কি ইউরিয়া না? আমাদের শরীরের মেন বর্জ্য পদার্থ কি বলতো হচ্ছে গিয়ে কি ইউরিয়া, ঠিক আছে? এবং এই জন্য আমাদেরকে বলা হয় ইউরিওটেলিক হচ্ছে গিয়ে কি প্রাণী। বাট কিছু কিছু প্রাণী আছে, যেমন ধরো টিকটিকি, তারপর হচ্ছে গিয়ে কি কিছু কিছু সাপ, এদের শরীরের মেন বর্জ্য পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড। কি অ্যাসিড বলতো হচ্ছে গিয়ে কি ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড। এবং সেই সকল তোমার জীবকে কি বলা হয় ইউরিকোটেলিক হচ্ছে গিয়ে কি জীব। আবার কিছু কিছু প্রাণী আছে যাদের শরীরে মেন বর্জ্য পদার্থ অ্যামোনিয়া। কি বলতো মেন বর্জ্য পদার্থ কি বলতো হচ্ছে গিয়ে কি অ্যামোনিয়া, ঠিক আছে? তাদেরকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি অ্যামিনোটেলিক হচ্ছে গিয়ে কি প্রাণী হচ্ছে বলি। না সব পাগলরা এইভাবে পাগল হয় না, পাগল হওয়ার অনেক ধরন আছে, বাট আমি বললাম যে তারা অ্যাবনর্মাল বিহেভ করে। এই যে নাদিয়া ওর রিলেট করতে পারছে, তাহলে তোমরা কি ঘটনাগুলো বুঝতে পারছো যে যার শরীরের মেন বর্জ্য পদার্থ যেটা সেই হিসেবে তাদেরকে নামকরণ করা হয়। যেমন আমাদের শরীরে ইউরিয়া, এই জন্য আমাদেরকে ইউরিকোটেলিক, যাদের শরীরে ইউরিক অ্যাসিড তাদেরকে আমরা কি বলি ইউরিকোটেলিক বলি, আর যাদের শরীরে মেন বর্জ্য পদার্থ হচ্ছে অ্যামোনিয়া তাদেরকে আমরা অ্যামিনোটেলিক বলে থাকি। এখন তোমাদেরকে সবার আগে চিন্তা করতে হবে যে আমাদের আসলে শরীরে এই বৃক্কটা, আজকে আমরা মেনলি বৃক্ক বা কিডনি নিয়েই পড়বো, এটা কিভাবে হচ্ছে গিয়ে কি আমাদের বডিতে হচ্ছে গিয়ে কি থাকে। হ্যাঁ, তো তোমরা সবাই একটু জাস্ট খালি নোটিস করো। হ্যাঁ, আমি কি করি দেখো, ধরো এই যে হচ্ছে আমাদের বডির, এই যে হচ্ছে আমাদের ধরো হচ্ছে গিয়ে কি বডি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বডি, এটা হচ্ছে আমাদের বডির রাইট সাইড। কি বলতো হচ্ছে গিয়ে কি রাইট সাইড, রাইট সাইড। আর এটা হচ্ছে লেফট সাইড। কি বলতো হচ্ছে লেফট সাইড, ঠিক আছে? মানে এই দেখো এই যে এইভাবে দাঁড়ায় আছি, বাম সাইড, এটা হচ্ছে গিয়ে কি ডান সাইড। তো সবার ফার্স্টে তুমি একটু চিন্তা করো, তোমার বডির এই যে বাম সাইডে কি বলতো ডান সাইডে একটা কিডনি আছে, বাম সাইডে একটা কিডনি আছে, রাইট? তো দেখো এই যে আমি কি আঁকলাম বলতো হচ্ছে গিয়ে কি এই যে ধরো আমার বডির ডান সাইডের কিডনি আঁকলাম, আর এই যে হচ্ছে গিয়ে কি আমাদের বডির দেখো বাম সাইডের হচ্ছে গিয়ে কি কিডনিটা আঁকলাম। একটা জিনিস একটু খেয়াল করো, আমাদের শরীরের এই বাম সাইডের যে কিডনিটা আছে না, দেখো ওইটা কিন্তু ডান সাইডের কিডনি থেকে সামান্য একটু উপরে থাকে। তুমি যদি এই ছবিটা বুঝতে পারো তাহলে তোমার ভেতর থেকে কোনো এমসিকিউ পড়ার দরকার নাই। আমাদের বডির যে বাম সাইডের কিডনিটা এটা ডান সাইডের কিডনি থেকে সামান্য একটু উপরে থাকে। প্রশ্ন হচ্ছে কি কেন থাকে বলো তো? বিকজ আমাদের শরীরে এই যে দেখো ডান সাইডে একটা বড় অঙ্গ আছে, একটা বড় কি আছে বলতো একটা অঙ্গ হচ্ছে গিয়ে কি থাকে, সেই অঙ্গটার নাম কি বলতো হচ্ছে কি লিভার। সেই অঙ্গটার নাম কি বলতো হচ্ছে লিভার। বুঝতে পারছো? তো এই যে তোমার যকৃত, এই যে কি বলতো আমাদের যকৃত, এই যকৃত থাকার কারণে আমাদের বডির ডান সাইডের কিডনিটা বাম সাইডের কিডনি থেকে সামান্য একটু কি বলতো নিচে থাকে এবং সাইজে একটু ছোট হচ্ছে হয়। ক্লিয়ার? ওকে, এবার দেখো আমাদের এই যে ডান সাইডের ধরো তোমার হচ্ছে গিয়ে কি তোমার বৃক্ক, এইখান থেকে এই যে একটা নালী হচ্ছে গিয়ে কি আসছে, আবার বাম সাইডের হচ্ছে গিয়ে কি বৃক্ক, এইখান থেকেও কি আসছে বলতো এরকম একটা নালী হচ্ছে গিয়ে কি আসছে। এরা এসে একটা জায়গায় দেখা হচ্ছে গিয়ে কি জড়ো হয়েছে, দেখছো? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে গিয়ে কি মূত্রথলি। কি থলি বলা হচ্ছে গিয়ে কি মূত্রথলি। ক্লিয়ার? আর এইগুলা কি ছিল দেখো তো, এটার নাম হচ্ছে গিয়ে কি বৃক্ক, এটার নাম কি বৃক্ক। আর এই দেখো বৃক্ক থেকে যে নালীর মাধ্যমে আসছে, দেখছো যে দুইটা নালীর মাধ্যমে আসছে না,
খেয়াল করো এই যে দুইটা কি আমাদের নালীর মাধ্যমে আসছে না, এই নালীগুলোর নাম হচ্ছে গিয়ে কি ইউরেটার। কি বলতো হচ্ছে গিয়ে কি ইউরেটার, বা এটার বাংলার একটা সুন্দর নাম আছে কি শুনবা, গোবিনী। কি বলতো হচ্ছে গিয়ে কি গোবিনী। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে ইউরেটার, ঠিক আছে। এই যে হচ্ছে গিয়ে কি যকৃত, এই যে হচ্ছে মূত্রথলি। হ্যাঁ, ক্রিয়েটিনিনও একটা বর্জ্য, ক্রিয়েটিনিনও এক ধরনের হচ্ছে বর্জ্য, পড়াবো যে মূত্রের মধ্যে মেন হচ্ছে ইউরিয়া থাকে, এছাড়া আরো অনেকগুলো ছোট ছোট বর্জ্য পদার্থ হচ্ছেই থাকে। বাংলা নামটা হ্যাঁ যেন কেমন। এবার দেখো এই মূত্রথলি থেকে কি বলতো, মূত্রথলি থেকে ছোট্ট একটা নালী হচ্ছে গিয়ে কি বের হয়, এই যে ছোট্ট একটা নালী হচ্ছে গিয়ে কি বের হয়, হ্যাঁ ছোট্ট একটা নালী বের হয়, এটার নাম হচ্ছে ইউরেথ্রা। কি বলতো, এটার নাম হচ্ছে কি ইউরেথ্রা। এবং এই ইউরেথ্রা পথেই মূত্রটা হচ্ছে গিয়ে কি আমাদের শরীরে কি বলতো শরীর থেকে বের হয়ে যায়। তাহলে দেখো এই যে হচ্ছে সুন্দর একটা কি বলতো হচ্ছে গিয়ে কি ছবি হচ্ছে গিয়ে কি আমাদের হয়ে গেছে যে আমাদের মানুষের শরীরে দুইটা বৃক্ক থাকে। কয়টা বৃক্ক? দুইটা, ডান সাইডে এবং বাম সাইডে। ডান সাইডের বৃক্কটা সামান্য ছোট এবং সামান্য নিচে থাকে যকৃতের কারণে। বৃক্ক থেকে মূত্র নিয়ে আসে মূত্রথলিতে। কে নিয়ে আসে বলতো? কে নিয়ে আসে? ইউরেটার। এবার জমা হয় কোথায়? মূত্রথলিতে। এইবার এই মূত্রথলি থেকে কি থেকে মূত্রথলি থেকে মূত্রটা বডি থেকে বের করে দেয় কে বলতো হচ্ছে গিয়ে কি ইউরেথ্রা। এইটুকু জিনিস আই গেস আমরা সবাই হচ্ছে ক্লিয়ার। এবং যদি ক্লিয়ার হই তাহলে দেখো এইবার এই যে এই জিনিসগুলো আমাদেরকে জাস্ট একটু এমসিকিউর জন্য হচ্ছে গিয়ে কি পড়তে হবে। কিসের জন্য বলতো? এমসিকিউর জন্য। যে কি বৃক্কের আকার দেখো, যে দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12, প্রস্থ 5 থেকে 6, ওজন হচ্ছে গিয়ে কি ছেলেদের ক্ষেত্রে 150 থেকে 170, মেয়েদের ক্ষেত্রে সামান্য কম। আকারটা কীরকম? সিমের বিচির মতো, বাইরের দিকটা উত্তল, ভেতরের দিকটা কি অবতল। আর বৃক্কের দেখো একটা আবরণ আছে, এই যে দেখো এই জিনিসটা হচ্ছে পরীক্ষায় আসে যে বৃক্কের একটা কি আছে বলতো, বৃক্কের একটা সুন্দর একটা আবরণ আছে, ঠিক আছে। যে আবরণ দিয়ে বৃক্কটা পুরোপুরি কি থাকে বলতো হচ্ছে গিয়ে কি আবৃত থাকে। এর নাম কি বলতো হচ্ছে গিয়ে কি ক্যাপসুল বা টিউনিকা ফাইব্রাস, ঠিক আছে। এবার দেখো রেচননালী বা গোবিনী, এই যে এই জিনিসগুলোর নামই কি বলতো, সরি এই জিনিসগুলোর নামই কি বলতো রেচননালী বা কি বলতো হচ্ছে গোবিনী। দেখো তো এটা তোমার হচ্ছে গিয়ে কি সরি এই যে নিচের দিকে দেখো এই যে রেচননালী বা গোবিনী। দেখো তো দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। এবার মূত্রথলি দেখো, খেয়াল করো। এবার তারপর হচ্ছে মূত্রনালী। এই মূত্রনালীরই অপর নাম কি বলতো হচ্ছে ইউরেথ্রা। কি বলতো? ইউরেথ্রা, ঠিক আছে। পুরুষদের ক্ষেত্রে কত, মেয়েদের ক্ষেত্রে কত, এগুলো কিন্তু এমসিকিউর জন্য হচ্ছে তোমার আসবে। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আর আমাদের কোনো কিছু হচ্ছে কি লাগবে না। ওকে, এখান থেকে আমাদের আর কোনো কিছু লাগবে না। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এই পার্টটুকু কি বলতো হচ্ছে এমসিকিউর জন্য লাগবে, আর এই জিনিসটা আমি তোমাদেরকে একটু পরে আবার পড়াই দিব। ওকে, এবার দেখো সবাই তাহলে কুইজ 1-এর একটু অ্যান্সারটা হচ্ছে করো, দেখি তোমরা সবাই পারো কিনা। মূত্রথলি হতে মূত্র পরিবহন করার কাজ কে করে? দেখো চিটাগাং বোর্ড 2017-তে হচ্ছে কি আসা কোশ্চেন। হ্যাঁ, দেখি সবাই এটা পারো কিনা। মূত্রথলি থেকে মূত্র পরিবহন, এটা কিন্তু কিডনি থেকে মূত্র পরিবহন না। দেখো এই যে এই টাইপের প্রশ্ন আসলে সবাই কিন্তু দেখো এই যে দুইটা শব্দের মধ্যে কনফিউজড হয়ে যায়, ইউরেথ্রা কি আর ইউরেটার কি। বাংলায় লিখে দিলে সবাই পারতা। ওকে, তাও কিন্তু ম্যাক্সিমামই কারেক্ট অ্যান্সার দিছে। আমি 1 থেকে 5 পর্যন্ত গুণে শেষ করব। 1 2 3 4 5, ঠিক আছে, তারপর হচ্ছে শেষ। ওকে, এটার অ্যান্সারটা কিন্তু কি বলতো হচ্ছে ইউরেথ্রা হবে। কি বলতো হচ্ছে ইউরেথ্রা, কারণ এই দেখো এই যে খেয়াল করো, আমি বলে দিয়েছিলাম যে এইখান থেকে এই যে বের করে নিয়ে যায় যেটা, সেটাকে আমরা কি বলি? মূত্রনালী বা কি বলতো ইউরেথ্রা বলি। যে মূত্রথলি থেকে মূত্রটা বের করে নিয়ে যায় কি বলতো হচ্ছে গিয়ে কি ওই যে ইউরেথ্রা। আমাদের লিডার বোর্ডটা দেখি। মেঘা হচ্ছে ফার্স্ট হয়েছে, তারেক, ইমন, রবিউল, তারপর হচ্ছে কি ফাহমিদা ইসলাম, নাদিয়া জান্নাত, সায়েম, রাসফি, হাইফা। কংগ্রাচুলেশন সবাইকে। ওকে, এইবার দেখো এই যে কিডনির বাহ্যিক গঠন। এখন দেখো এই ছবিটা না আমি তোমাদেরকে হাতে এঁকে শিখাইলে তোমরা আরো ভালো করে পারবা। সো চলো আমরা একটু হাতে এঁকে হচ্ছে কি আমরা জিনিসটা শিখি। হ্যাঁ, এবং আমি যে জিনিসটা নোট করব, এই নোটটা থাকলে তোমরা আর কোনো কিছু পড়া লাগবে না, ঠিক আছে। হ্যান হাবি যাবি আর কোনো কিছু পড়া লাগবে না। দেখো দেখো এই দেখো বৃক্কটার একটা পুরো শিমের বীজের মতো। কিসের মতো বলতে হচ্ছে কি এই যে শিমের
বীজের মতো, দেখছো? এবং দেখো এর বাইরের দিকটা কিন্তু উত্তল, বাইরের দিকটা উত্তল আর ভেতরের দিকটা কিন্তু কি বলতো হচ্ছে কি অবতল, তাই না? ওকে, এইবার এই পুরো বৃক্ষটা কি বলতো একটা দ্বিস্তর বিশিষ্ট কি পর্দা দ্বারা আবৃত থাকে। তাহলে এর উপরে আমি দ্বিস্তর বিশিষ্ট একটা কি দিয়ে দিব বলতো, একটা এরকম পর্দা। ঠিক আছে, দ্বিস্তর বিশিষ্ট কি দিয়ে দিলাম বলতো, একটা সুন্দর একটা পর্দা হচ্ছে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার দেখো এই যে বৃক্ষ থেকে কি বের হয়ে যাচ্ছে দেখো তো, এই যে সেই কি বলতো হচ্ছে গিয়ে কি ইউরেটার বের হয়ে যাচ্ছে। কে বের হয়ে যাচ্ছে বলতো, এই যে সেই কি বলতো হচ্ছে গিয়ে কি ইউরেটার, তাই না? বের হয়ে যাচ্ছে, তাই না? এইবার দেখো এই যে পুরা বৃক্ষটা না, মাঝখান থেকে এরকম কাটলে এটাকে আমরা তিনটা জোনে ভাগ করতে পারি, তিনটা লেয়ারে বা তিনটা অঞ্চলে ভাগ করতে পারি। কি কি অঞ্চল দেখো, সবার বাইরের দিকে, সবার বাইরের দিকে এই যে তোমার হচ্ছে গিয়ে কি যে অঞ্চলটা, সবার বাইরের দিকে এই যে অঞ্চলটা, এটার নাম হচ্ছে কর্টেক্স অঞ্চল। কি অঞ্চল বলো তো, কর্টেক্স। বুঝতে পারছো, যে সবার বাইরের দিকের যে অঞ্চলটা, এই যে সবার বাইরের দিকের যে অঞ্চলটা, এটার নাম কি বলতো হচ্ছে গিয়ে কি কর্টেক্স। কি বলতো হচ্ছে গিয়ে কি কর্টেক্স অঞ্চল। ঠিক আছে, এরপরে দেখো মাঝখানের যে অঞ্চলটা দেখছো, যে মাঝখানে যে ফাঁকা একটা অঞ্চল তৈরি হয়েছে না, এটার নাম হচ্ছে গিয়ে কি কি এটার নাম হচ্ছে মেডুলা। কি এটার নাম হচ্ছে কি মেডুলা। এটার নাম কি মেডুলা, নাম মেডুলা। আর একদম ভেতরে ধরো, এই যে একদম ভেতরে দেখো এই যে এরকম আরেকটা অঞ্চল হচ্ছে গিয়ে কি তৈরি হয়েছে, একদম ভেতরে দেখো এই যে এই একটা অঞ্চল তৈরি হয়েছে। এই অঞ্চলটার নাম কি, এই অঞ্চলটার নাম হচ্ছে গিয়ে কি আমাদের পেলভিস। কি বলতো, এই অঞ্চলের নাম কি পেলভিস। ঠিক আছে, তাহলে এই যে ঠিক আছে, তারপর হচ্ছে এই অঞ্চলের নাম কি, তোমরা সবাই যদি এই ছবিটা রেখে দাও তাহলে আর কিছু লাগবে না। ঠিক আছে, এই অঞ্চলের নাম কি পেলভিস। কি পেলভিস। তাহলে দেখো তো এইটুকু আমরা সবাই বুঝতে পারছি কিনা, একটা বৃক্ষকে মাঝখান থেকে প্রস্থচ্ছেদ করলে এটা তিনটা অঞ্চলে ভাগ হয়ে পড়ে। সবার বাইরের দিকে কর্টেক্স, মাঝখানে মেডুলা, তারপরে ভেতরে কি বলতো হচ্ছে পেলভিস। কারণ কি মেয়েদের বডিতে কিছু কিছু অঙ্গ এমনিতেই ছোট হয়, ইমন একটু ছোট হয় মেয়েদের বডিতে। এটা শুধুমাত্র বৃক্কের ক্ষেত্রে না, এটা হার্টের ক্ষেত্রেও হয়, লিভারের ক্ষেত্রেও হয়, বডির অন্যান্য অঙ্গের ক্ষেত্রেও হয়। দেখো তো এইটুকু জিনিস আমরা সবাই কি ক্লিয়ার না, এইটুকু জিনিস আমরা সবাই কি ক্লিয়ার, তাই না? এবার দেখো ঘটনাটা কি হয়, এই যে তোমার হচ্ছে গিয়ে কি বৃক্কের যে মেডুলা অঞ্চল থাকে না, মেডুলা অঞ্চল, এই মেডুলা অঞ্চলে বুঝছো দেখো যে এইরকম কি শেপ দেখো তো, দেখো তো এই যে পিরামিড শেপ। কি শেপ বলতো হচ্ছে গিয়ে কি পিরামিড শেপ। কি শেপ বলতো হচ্ছে গিয়ে কি শেপ পিরামিড শেপ। হ্যাঁ, এরকম পিরামিড, সরি, ঠিক আছে, এরকম কি বলতো পিরামিড শেপ। কি শেপ পিরামিড শেপের হচ্ছে গিয়ে কি কিছু কি থাকে বলতো হচ্ছে গিয়ে কি জিনিস থাকে। ঠিক আছে, এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি রেনাল পিরামিড। এদেরকে আমরা কি বলি, রেনাল পিরামিড। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আমাদের রেনাল পিরামিড কোন অঞ্চলে থাকে, এই যে রেনাল পিরামিড। কি রেনাল পিরামিড, রেনাল পিরামিড, রেনাল পিরামিড কোন অঞ্চলে থাকে? অ্যান্সারটা কি হবে বলতো, অ্যান্সারটা হচ্ছে কি বৃক্কের মেডুলা অঞ্চলে, বৃক্কের মেডুলা অঞ্চলে। এবং মজার ব্যাপার কি জানো, তোমরা সবাই নেফ্রনের নাম শুনছো না? নেফ্রন কি, নেফ্রন, নেফ্রনগুলা অ্যাকচুয়ালি কোথায় থাকে বলতে পারবা? এই যে ধরো এই যে দেখো, এই যে দেখো, এই দেখো খেয়াল করো। ঠিক আছে, এই যে ধরো এই যে হচ্ছে কি পেঁচানো পেঁচানো নেফ্রন। কি বলতো, এগুলো হচ্ছে পেঁচানো পেঁচানো কি বলতো নেফ্রন। এই যে নেফ্রনগুলা সবাই কোথায় থাকে বলতো, রেনাল পিরামিডের মধ্যে থাকে। কোথায় থাকে বলতো, রেনাল পিরামিডের মধ্যে হচ্ছে কি থাকে বলতো, নেফ্রনটা থাকে। ঠিক আছে, তাহলে তোমরা নিজেরা একটু চিন্তা করো তো, তাহলে আমাদের মূত্রটা কিভাবে তৈরি হয়? দেখো মূত্রটা তৈরি হয় এইভাবে, দেখো এই যে হচ্ছে গিয়ে কি ধমনী। কি বলতো, এই যে হচ্ছে গিয়ে কি ধমনী, এই যে কি বলতো হচ্ছে গিয়ে কি ধমনী। এই ধমনী কি করে বলতো হচ্ছে গিয়ে কি রক্ত। কি বলতো হচ্ছে গিয়ে কি রক্ত। এই ধমনী হচ্ছে রক্তটা কোথায় নিয়ে যায় বলতো হচ্ছে গিয়ে কি বৃক্কের ভেতরে নিয়ে যায়। বিভিন্ন তোমার হচ্ছে গিয়ে কি বলতো হচ্ছে গিয়ে কি এই যে বিভিন্ন হচ্ছে গিয়ে কি
এই যে রেনাল পিরামিড হচ্ছে গিয়ে কি নিয়ে যায় বলতো, সে হচ্ছে গিয়ে কি রক্তটা নিয়ে যায়। এবার এই পিরামিডগুলা কি করে বলতো, এই পিরামিডগুলা সবাই হচ্ছে গিয়ে কি সেই রক্তটাকে ফিল্টার করে মূত্র তৈরি করে। কি তৈরি করে বলতো, মূত্র তৈরি করে। এরপরে সেই মূত্র কি বলতো, সেই মূত্র এই যে সবগুলা রেনাল পিরামিড থেকে এসে জড়ো হয় কোন জায়গায় দেখো তো, বৃক্কের হচ্ছে পেলভিস অঞ্চলে জড়ো হয়। সেই পেলভিস থেকে ইউরেটার হয়ে আস্তে আস্তে বের হয়ে যায়। দেখো তো এইটুকু ঘটনা তোমরা সবাই বুঝতে পারছো কিনা, যে আমাদের এই যে মেডুলা অঞ্চলে কি থাকে বলতো, রেনাল পিরামিড থাকে, ওর ভিতরেই নেফ্রনগুলো থাকে। আর নেফ্রনের কাজে কি, মূত্র তৈরি করা। তাহলে কি হয়, ধমনির মাধ্যমে, যে ধমনির মাধ্যমে রেনাল ধমনি বা বৃক্কীয় ধমনির মাধ্যমে বৃক্কের ভিতরে কি প্রবেশ করে, রক্ত প্রবেশ করে। সেই রক্তটা রেনাল পিরামিডের ভিতরে যে কি আছে, নেফ্রন আছে, সেই নেফ্রনগুলো সেটাকে কি করে বলতো, হচ্ছে গিয়ে কি ফিল্টার করে কি তৈরি করে বলতো, বর্জ্য পদার্থ বা মূত্র তৈরি করে। সেইগুলো আবার রেনাল পিরামিড থেকে কোথায় আসে বলতো, বৃক্কের এই পেলভিস অঞ্চলে। কোন অঞ্চল দেখো তো, এই যে এই অঞ্চলটার নাম কি দেখো তো, পেলভিস অঞ্চলে আসে। পরে সেই পেলভিস থেকে আস্তে আস্তে ইউরেটার দিয়ে বৃক্ক থেকে বের হয়ে যায়। না, রক্ত তো বাইরে আসবে না, দেখো ফিল্টার হওয়া রক্ত আবার অন্যান্য কিছু নালীর মাধ্যমে আবার বডিতে ফিরে যায়। হ্যাঁ, এই যে রেনাল শিরাগুলো আমি দেখাই নাই, আমি এখানে দেখাই নাই যাতে বেশি যাতে বেশি ঘিজিবিজি না হয়। রেনাল শিরা ধরো, এই যে রেনাল ধমনী ঢুকতেছে, আবার এই যে পেছন দিয়ে যেটা বের হয় সেটা হচ্ছে কি রেনাল শিরা। কি বলতো, হচ্ছে রেনাল শিরা। আর এই যে রেনাল শিরা থাকে, এই রেনাল শিরা হচ্ছে গিয়ে কি একদম পিওর ব্লাডটা হচ্ছে গিয়ে কি নিয়ে বের হয়ে আসে। তাহলে আমি জিনিসটা তোমাদের জন্য আবারও হচ্ছে গিয়ে কি, হ্যাঁ এই জিনিসটা নোট করতে পারলে তো অনেক ভালো, অথবা স্ক্রিনশট রেখে রাখো, পরে নোট করে ফেলো। যে কি হয় ঘটনাটা, আমাদের বৃক্কটাকে কাটলে 3টা লেয়ারে পাই, কর্টেক্স, মেডুলা, পেলভিস। মেডুলা অঞ্চলে রেনাল পিরামিড থাকে, যারাই হচ্ছে গিয়ে কি, যার ভিতরে নেফ্রন থাকে, যারাই হচ্ছে মূত্র তৈরি করে। তো সবার ফার্স্টে কি হয়, ধমনির মাধ্যমে বিভিন্ন রক্ত হচ্ছে গিয়ে কি বলতো, বৃক্কের ভেতরে বিভিন্ন পিরামিডের মধ্যে চলে যায়, এবং সেই পিরামিডে কি আছে, নেফ্রন আছে। সেই নেফ্রন কি করে, সেই রক্তটাকে ফিল্টার করে বর্জ্য তৈরি করে। সেই বর্জ্যগুলা বিভিন্ন রেনাল পিরামিড থেকে, দেখো তো এই যে ছোট ছোট নালী আসছে না, এই নালীগুলোর নাম হচ্ছে প্যাপিলা। এই নালীগুলোর নাম কি, প্যাপিলা। এই যে প্যাপিলা, এই প্যাপিলার মাধ্যমে তারা কোথায় আসে বলতো, হচ্ছে গিয়ে কি পেলভিসে আসে। কোথায় আসে, পেলভিসে আসে। পরে পেলভিস দিয়ে সেই মূত্রগুলা কি বলতো, আস্তে আস্তে ইউরেটার দিয়ে বের হয়ে যায়। আর বাকি যে রক্তটা ফিল্টার করছিল, মানে যে পিওর যে রক্তটা ছিল, ওইটা আবার রেনাল শিরা দিয়ে বডির বিভিন্ন জায়গায় চলে যায়। তাহলে আমরা কি সবাই এইটুকু ক্লিয়ার? যদি এইটুকু আমরা ক্লিয়ার হই, তাহলে দেখো, তাহলে এইবার আমরা আরেকটা যেই জিনিসটা হচ্ছে পড়বো, যে এই যে দেখো পিরামিড থেকে কিভাবে তোমার মূত্রটা হচ্ছে গিয়ে কি বলতো আসতেছে, এটাকে আরও একটু ডিটেলসে আমরা হচ্ছে পড়াশোনা করব। তো দেখো এই যে নোটগুলা সবাই করো, ঠিক আছে, নোটগুলা সবাই হচ্ছে করো। দেখো ঘটনাটা হচ্ছে এরকম, আমি কিন্তু আঁকছিলাম, দেখো এই যে হচ্ছে গিয়ে কি বলতো একটা পিরামিড, তাই না, এই যে কি বলতো একটা পিরামিড, এই যে কি একটা পিরামিড, তাই না, দেখো তো এই যে আঁকছিলাম না পিরামিড। এবং এই পিরামিডের তোমার হচ্ছে ভেতরে, এই পিরামিডের ভেতরে কি আছে, এই পিরামিডের ভিতরে কিন্তু অনেক হচ্ছে গিয়ে কি নেফ্রন আছে, তাই না। এই পিরামিডের ভিতরে কি আছে, অনেক হচ্ছে গিয়ে কি এরকম নেফ্রন আছে। যে অনেক কি আছে বলতো, হচ্ছে গিয়ে কি নেফ্রন আছে, অনেক কি আছে বলতো, হচ্ছে গিয়ে কি নেফ্রন আছে, তাই না। বৃক্কের ছবি তো তোমাকে এইভাবে আঁকতে হবে। এই যে বৃক্কের ছবি তো তোমাকে এই যে দেখছো, এই যে এইটাই তো তোমাকে তো এইটাই আঁকতে হবে। তো দেখো এই যে হচ্ছে পিরামিড, হ্যাঁ, তো এই যে পিরামিড, তারপর কি বলতো, এই যে হচ্ছে গিয়ে কি আরো একটা পিরামিড, ধরো কথার কথা, এই যে আরো একটা পিরামিড আঁকলাম, ঠিক আছে, এই যে আমি আরো একটা পিরামিড হচ্ছে গিয়ে কি আমি আঁকলাম, হ্যাঁ। এবং দেখো এই দুইটা, এই সব পিরামিডের মধ্যে কি আছে বলতো, অনেক নেফ্রন আছে না, অনেক কি আছে বলতো, নেফ্রন আছে না। তো এরা ফার্স্টে মূত্র তৈরি করতেছে। এরা কি তৈরি করতেছে বলতো, এরা মূত্র তৈরি করতেছে। এরা কি তৈরি করতেছে, মূত্র তৈরি করতেছে। এবং সেই মূত্রগুলা অনেকগুলা প্যাপিলার মাধ্যমে, কিসের মাধ্যমে বলতো, এরকম ছোট লম্বা লম্বা এরকম নালী, হ্যাঁ, ছোট লম্বা লম্বা এরকম নালী, ছোট লম্বা লম্বা এরকম নালী, এরকম ছোট লম্বা লম্বা কি বলতো, এরকম অনেকগুলা নালী, এরকম ছোট লম্বা লম্বা অনেকগুলা নালী, এই নালীর মাধ্যমে আসতেছে। এবং এই নালীগুলাকে বলা হয় প্যাপিলা। এটাকে কি বলা হয় বলতো, হচ্ছে গিয়ে কি প্যাপিলা। এটাকে কি বলা হয়, প্যাপিলা। কি বলা হয়, প্যাপিলা। বুঝতে পারছো? এই যে দেখো, এই যে নালীগুলো আঁকছিলাম, এগুলাকে কি বলা হয়, প্যাপিলা বলা হয়। কি বলা হয়, প্যাপিলা। এবার অনেকগুলা প্যাপিলা মিলে এরকম আবার ছোট ছোট অনেকগুলো এরকম নালী তৈরি করছে, ঠিক আছে।
এইগুলাকে বলা হয় হচ্ছে গিয়ে কি ক্যালিক্স মাইনর। কি বলতো হচ্ছে গিয়ে কি ক্যালিক্স, তোমার হচ্ছে গিয়ে কি মাইনর, ক্যালিক্স মাইনর। অনেকগুলা ক্যালিক্স মাইনর মিলে আবার বড় বড় 2-3টা নালী তৈরি করে। এইগুলাকে বলা হয় হচ্ছে গিয়ে কি ক্যালিক্স মেজর। কি বলতো হচ্ছে গিয়ে কি ক্যালিক্স মেজর। এবং এই ক্যালিক্স মেজরটা থেকে তারপরে তৈরি হয় কি বলতো, তারপরে ফাইনালি তৈরি হচ্ছে আমাদের ইউরেটার। কি বলতো আমাদের ফাইনালি কি তৈরি হচ্ছে বলতো, ইউরেটার। তার মানে ছবিটা দেখতে দেখো অনেকটা এই রকম লাগবে। সেটা হচ্ছে দেখো এই যে, ঠিক আছে, এই দেখো আমি যে বৃক্কটা আঁকার ট্রাই করছিলাম, ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম যে আমাদের এই যে দেখো এই যে হচ্ছে গিয়ে কি রেনাল পিরামিড, তাই না? এই যে রেনাল পিরামিড, এই রেনাল পিরামিড থেকে যখন মূত্রগুলা তৈরি হয়, সেই মূত্রগুলা অনেকগুলো ছোট ছোট নালীর মাধ্যমে জড়ো হয়। এই ছোট ছোট নালীর নাম কি বলতো হচ্ছে প্যাপিলা। এই যেগুলোর নাম কি প্যাপিলা। এই প্যাপিলাগুলা এই জায়গায় এসে আবার অনেকগুলা কি তৈরি করে বলতো হচ্ছে গিয়ে কি, আবার অনেকগুলা হচ্ছে নালীতে জড়ো হয়। সেই নালীগুলোর নাম কি ক্যালিক্স মাইনর। তারপর ওই ক্যালিক্স মাইনরগুলো আবার কতগুলা বড় নালীতে যেয়ে যুক্ত হয়, সেটার নাম কি ক্যালিক্স মেজর। এবং তারপরে এই যে ক্যালিক্স মেজর থেকেই মূত্রটা ইউরেটার পথে বের হয়ে যায়। হ্যাঁ, না সূক্ষ্ম গঠন এখনো পড়াচ্ছি না। তো তাহলে তোমরা মূত্র তৈরির গতিপথ বলো তো, মূত্রের গতিপথ, মূত্রের গতিপথটা সবাই একটু বলো তো। দেখো আমি সব কিছু, আমি নেফ্রন এখনো পড়ানো শুরু করি নাই। প্রথম চিত্রতে বুঝাবো। দেখো এই প্রথম চিত্রে আসলে এটা আঁকা সম্ভব না, দেখো খেয়াল করো, তাও আমি একটু আঁকা ট্রাই করি। এই যে অনেকগুলা প্রত্যেকটা পিরামিড থেকে ছোট ছোট এই যে সাদা সাদা নালীগুলা বের হয়েছে, এগুলোর নাম হচ্ছে প্যাপিলা। এই সবগুলা প্যাপিলা মিলে এরকম আরও কিছু নালীতে জড়ো হয়েছে। এই যে নালীগুলা জড়ো হয়েছে এগুলোর নাম হচ্ছে গিয়ে কি ক্যালিক্স হচ্ছে গিয়ে কি মাইনর। কি বলতো ক্যালিক্স মাইনর। এই অনেকগুলা ক্যালিক্স মাইনর আবার বড় আরও দুই তিনটা নালীতে যে যুক্ত হয়েছে, এটার নাম হচ্ছে গিয়ে কি ক্যালিক্স মেজর। কি বলতো ক্যালিক্স মেজর। এই ক্যালিক্স মেজরগুলাই পরবর্তীতে ইউরেটারের মাধ্যমে বের হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে অনেকটা কীরকম জানো, তোমার বাসায় তোমার ওয়াশরুম বলো, বেসিন বলো, রান্নাঘর বলো, এই সব জায়গায় কি আছে ছোট ছোট পাইপ আছে না? দেখবা যে এই সব ছোট ছোট পাইপগুলা বিল্ডিংয়ের বড় কিছু পাইপের সাথে মিলিত হয়েছে। সেইগুলো হচ্ছে গিয়ে কি ধর হচ্ছে গিয়ে কি ক্যালিক্স মাইনর। দেখবা তোমার এলাকায় যতগুলা বিল্ডিংয়ের হচ্ছে কি আছে পাইপ আছে, এই সবগুলা আবার মিলিত হয়েছে হচ্ছে গিয়ে কি কিছু বড় হচ্ছে পাইপে বা ড্রেনে, সেগুলোকে আমরা কি বলি বলতো ক্যালিক্স মেজর। পরে দেখবা ওই ড্রেনটা হচ্ছে গিয়ে কি একদম বুড়িগঙ্গা নদীর মধ্যে যে হচ্ছে গিয়ে কি পড়ে গেছে, এবং সেই যাওয়ার পরটাই কি বলতো হচ্ছে ইউরেটার। তাহলে দেখো তো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা? না ইউরেটার ইউরেট্রা এখানে না একই না, একই না। এই যে নিশান কিন্তু অলরেডি অ্যান্সারটা হচ্ছে দিয়ে দিচ্ছে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড নিশান, ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। তাহলে তোমরা এবার বলো তো কি হচ্ছে তোমার বডিতে। তোমার বডিতে এই যে রেনাল পিরামিড, এই রেনাল পিরামিডের ভিতরে মানে এই যে নেফ্রন আছে, সেই নেফ্রন কি করতেছে বলতো মূত্র তৈরি করতেছে। সেই মূত্রগুলা প্যাপিলার মাধ্যমে এসে একটা জায়গায় জড়ো হচ্ছে, সেইখান থেকে বড় কিছু পাইপে চলে গেছে, তার নাম কি ক্যালিক্স মাইনর। তারপরে সেখান থেকে আরো বড় কিছু পাইপের মধ্যে চলে গেছে, যেটাকে আমরা কি বলি ক্যালিক্স মেজর। তারপরে মূত্রটা কি হয়েছে বলতো বড় ইউরেটারের মাধ্যমে কোথায় চলে আসছে বলতো হচ্ছে এই যে মূত্রথলিতে। কোথায় চলে আসছে বলতো মূত্রথলিতে। তারপরে সেই মূত্রথলি থেকে কি হচ্ছে বলতো ছোট যে আরেকটা নালী, যার নাম হচ্ছে ইউরেথ্রা। কি বলতো ইউরেথ্রা, তার মাধ্যমে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে দেখো এই যে গতিপথটা বলো, মূত্রের গতিপথটা তাহলে কি নেফ্রন। কি বলতো নেফ্রন, তারপরে হচ্ছে গিয়ে কি পিরামিড, তাই না, পিরামিডের এখানে যাচ্ছে। তারপরে সেইখান থেকে হচ্ছে গিয়ে কি প্যাপিলা। কি বলতো প্যাপিলা, তারপর হচ্ছে গিয়ে কি ক্যালিক্স মাইনর, তারপরে কি তোমরাই বলো, তারপর হচ্ছে গিয়ে কি, আচ্ছা দাঁড়াও, ক্যালিক্স মাইনর থেকে কি বলতো ক্যালিক্স হচ্ছে গিয়ে কি মেজর, তারপরে কি ইউরেটার। কি বলতো ইউরেটার, তারপরে কি মূত্রথলি, তারপর হচ্ছে ফাইনাল কি বলতো ইউরেথ্রা।
দেখো তো আমরা সবাই এটা বুঝতে পারছি কিনা সবাই। হ্যাঁ খালিদ হয়েছে, তোমারটাও হয়েছে, ভেরি গুড, তোমারটাও হয়েছে, তোমারটাও হয়েছে, জাস্ট খালি মাঝখানে কিছু আর পয়েন্ট অ্যাড করে দিবা, তোমারটাও একদম 100% কারেক্ট। তো তাহলে ঘটনাটা কিন্তু তোমরা বুঝতে পারছো যে কিভাবে মূত্র তৈরি হয়ে আমাদের বডি থেকে বের হয়ে যাচ্ছে। আমাকে সবাই একটু কমেন্ট বক্সে একটু অ্যান্সার করো তো যে আমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছি কি পারি নাই। আমাকে একটু জাস্ট খালি কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি অথবা বুঝতে পারি নাই। ওকে, নিশান বলছে সুপার ক্লিয়ার। বাকিরা বললাম না যে আজকের ক্লাসে তোমাদেরকে একদম পুরো জিনিসটা বুঝাই দিয়ে তারপরে হচ্ছে না, নেফ্রন থেকে দেখো অনেকগুলা নেফ্রনের মূত্র মিলে তো রেনাল পিরামিডের এই জায়গাটা জমা হচ্ছে, তাই না? তুমি এই পিরামিডটা চাইলে বাদও দিতে পারো, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। তুমি চাইলে এই পিরামিডটা বাদও দিতে পারো, কোনো সমস্যা নাই। যে তুমি ডাইরেক্ট দেখাবা যে নেফ্রনের থেকে প্যাপিলাই চলে গেছে, তুমি এটা বাদও দিতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, বাদও দিতে পারবে, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। ওই দেখো রেনাল পিরামিড, মানে এই দেখো সবার ফার্স্টে যে নেফ্রন, কি দেখো তো এই যে দেখছো, এই যে নেফ্রনের মধ্যে কি হচ্ছে বলো তো, মূত্র তৈরি হচ্ছে, সেখান থেকে রেনাল পিরামিডে যাচ্ছে, তারপর সেখান থেকে রেনাল প্যাপিলাই যাচ্ছে, এই যে প্যাপিলা, সেখান থেকে ক্যালিক্স মাইনরে যাচ্ছে, তারপরে ক্যালিক্স কি বলতো মেজরের থেকে, তারপরে কি বলতো মেডুলা হয়ে, কি বলতো হচ্ছে গিয়ে কি যে মেডুলা হয়ে, তারপর হচ্ছে এখানে আরো কয়েকটা পয়েন্ট অ্যাড করছে, পেলভিস হয়ে, কি বলতো হচ্ছে গিয়ে কি পেলভিস হয়ে বডি থেকে কি বলতো বের হয়ে যাচ্ছে, ঠিক আছে না? প্রবাহটা অনেকবার আমরা হচ্ছে কি করছি, রিভিউ করছি, তুমি একটু প্রিভিয়াস ক্লাস হচ্ছে দেখে নাও। এবং দেখো এইখানে এই সংখ্যাগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের শরীরে রেনাল পিরামিড আছে কয়টা, 8 থেকে 18টা, তারপর প্যাপিলা আছে কয়টা বলো তো, 20 থেকে 25টা, ক্যালিক্স মাইনর, কি বলো তো ক্যালিক্স মাইনর, এই যে ক্যালিক্স মাইনর, এই ক্যালিক্স মাইনরের যে পাইপগুলো এগুলো কয়টা আছে দেখো তো, 8 থেকে 14টা, এবং এই ক্যালিক্স মাইনরগুলো কি ক্যালিক্স মেজরে যে মিলিত হচ্ছে না, এই ক্যালিক্স মেজরের সংখ্যাটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল, ঠিক আছে, 2015-16-তে কয়টা দেখো তো, অ্যান্সার হচ্ছে 2 থেকে 3টা। ইয়াস নাম্বারগুলো লাগবে, আমি কি বললাম যে এইগুলা এমসিকিউতে আসে, এগুলা এমসিকিউতে আসে, ঠিক আছে? তাহলে গেল এইটুকু। এবার দেখো বৃক্কের কাজ, তোমাকে যদি জিজ্ঞেস করে যে বৃক্কের কাজ কি, তুমি সব দেখো ইজিলি বলতে পারবা যে বডি থেকে বর্জ্য পদার্থ কি বলতো অপসারণ করা, ভারসাম্য রক্ষা করে, যেটা বললাম যে বডিতে বর্জ্য পদার্থ বেশি হয়ে গেলে তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, এনজাইম ক্ষরণ করা। এই যে আমাদের বৃক্ক, ও কিন্তু রেনিন, কি বলতো হচ্ছে গিয়ে কি রেনিন, এই যে রেনিন নামক কিছু কি করে বলতো হচ্ছে গিয়ে কি এনজাইম ক্ষরণ করে, ঠিক আছে? তারপর হরমোন ক্ষরণ করে, অনেক ধরনের হরমোন হচ্ছে গিয়ে কি সে হচ্ছে ক্ষরণ করে, ঠিক আছে? হাড় এবং দাঁতের গঠন, কেন জানো? আমাদের বৃক্ক ও কিন্তু কি করতে পারে জানো, বডিতে ক্যালসিয়াম আছে না, ক্যালসিয়ামের ঘনত্ব রক্ষা করতে পারে। আর তোমার বডিতে তোমার দাঁত হাড় এগুলো তৈরি হওয়ার জন্য কি লাগে, ক্যালসিয়াম লাগে। সো এই যে হাড় এবং দাঁতের গঠন, যাদের দেখবা তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, যারা বুড়া মানুষ বৃদ্ধ মানুষ তাদের দেখবা যে হাড়গুলো দুর্বল হয়ে যায়, দাঁতগুলোও ক্ষয় হয়ে যায়, কেন বলো তো? কারণ একটা বৃদ্ধ মানুষের কিডনি ঠিকভাবে কাজ করে না, বডিতে ক্যালসিয়ামের ঘনত্বও ঠিক থাকে না, যার কারণে তার বডিতে এই সমস্যাগুলো হয়। গ্লুকোনিওজেনেসিস করে, গ্লুকোনিওজেনেসিস কি বলতো হচ্ছে গিয়ে কি ওই যে নন শর্করা, কি বলতো নন শর্করা, নন শর্করা মানে বুঝো, ধরো আমিষ বা স্নেহ মানে ফ্যাট, এইগুলা থেকে নন শর্করা থেকে শর্করা তৈরি করা, কি তৈরি করা বলতো, শর্করা তৈরি করা বা গ্লুকোজ তৈরি করা, কি করে বলতো, এই যে বৃক্ক করে। তারপর বিভিন্ন জিনিসের পুনর্শোষণ করে। হ্যাঁ মাদ্রাসা বোর্ডও পড়াই তো, আমি পড়াই তো খালিদ, আমি পড়াই দেই তো, মাদ্রাসা বোর্ড আমি পড়াই দেই, দেখো। এবার দেখো নেফ্রন, কি বলতো নেফ্রন। তো সবার আগে বুঝতে হবে নেফ্রনটা কি। আমরা কিন্তু সবাই জানি আমাদের বৃক্কের একদম গঠন এবং কাজের একক হচ্ছে কি বলতো হচ্ছে কি নেফ্রন। এবং আমাদের শরীরে এই নেফ্রনের সংখ্যা কয়টা বলতো, আমাদের শরীরে এই নেফ্রনের সংখ্যা কত কি বলতে পারবা? এই নেফ্রনের সংখ্যা কয়টা দেখো, প্রতি বৃক্কে, কি বলতো হচ্ছে প্রতি বৃক্কে আমাদের বডির নেফ্রনের সংখ্যা হচ্ছে গিয়ে কি 10 থেকে 12 লাখ, কি বলতো 10 থেকে কত লাখ বলতো 12 লাখ প্রত্যেকটা বৃক্কে বা প্রত্যেকটা হচ্ছে গিয়ে কি কিডনিতে। তাহলে বলতো তোমার শরীরে, ঠিক আছে, হ্যাঁ এই যে ইরাথ্রোপয়েন্ট বিভিন্ন হরমোন ক্ষরণ করা। তাহলে প্রশ্ন হচ্ছে না প্রত্যেকটা বৃক্কে 10 থেকে 12 লাখ, তাহলে বলো তোমার শরীরে কয়টা, তোমার শরীরে মোট কত নেফ্রন আছে বলো তো, তোমাদের শরীরে মোট কতগুলো নেফ্রন আছে? না সবাই ভুল অ্যান্সার দিচ্ছ। এই যে একমাত্র নিশান কারেক্ট অ্যান্সার দিছে, সাইফ কারেক্ট অ্যান্সার দিছে, 20 থেকে 24 লাখ। এই তোমার বডির প্রত্যেকটা বৃক্কে মানে একটা কিডনিতে 10 থেকে 12 লাখ, তোমার বডিতে কিডনি কয়টা, কিডনি কয়টা দুইটা না, তাহলে কয়টা হবে 20 থেকে হচ্ছে গিয়ে কি 24 লাখ হচ্ছে গিয়ে কি হবে
বুঝতে পারছো? 20 থেকে 24 লাখ। দেখো এই টাইপের জিনিস কিন্তু মানুষ হচ্ছে ভুল করে, আমি তোমাদেরকে আগেই বলে রাখতেছি। এবং কেন বললাম জানো, এই কোশ্চেনটা 2017-18 সালের মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, গণহারে সবাই ভুল করছে যে প্রতি বৃক্কে কিডনি যে নেফ্রন হচ্ছে 10 থেকে 12 লাখ, আর শরীরে কি বলতো হচ্ছে কি শরীরে মোট হচ্ছে কত, তাহলে মোট হচ্ছে গিয়ে কি 20 থেকে 24 লাখ, 20 থেকে 24 লাখ। ক্লিয়ার? এখন দেখো এই যে নেফ্রন, এই নেফ্রনগুলো দুই রকম। কয় রকম? দুই রকম। কি কি? সুপারফিশিয়াল কর্টিক্যাল আর একটা হচ্ছে জাক্সটা মেডুলারি। ঘটনাটা কি দেখো, আমি তোমাদেরকে একটু আগে একটা এই যে বৃক্ক এঁকে পড়াইলাম না, এই যে বৃক্কটার আকারটা কি দেখো তো, যে এরকম শিমের বিচির মতো ছিল না? মনে আছে বৃক্কের 3টা অঞ্চল, তাই না? কি কি? এই হচ্ছে কর্টেক্স, কি বলতো হচ্ছে কর্টেক্স, তারপর কি এটা কি বলতো মেডুলা, আর এই যে এই জিনিসটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে গিয়ে কি পেলভিস, রাইট? দেখো তো এই যে 3টা অঞ্চল না? তো নর্মালি দেখো কিছু কিছু নেফ্রন আছে ওরা এরকম কর্টেক্স অঞ্চলে থাকে, ওরকম কর্টেক্স অঞ্চলে থাকে, যে কর্টেক্স অঞ্চলে কিছু কি আছে নেফ্রন আছে। তো যেই নেফ্রনগুলো কর্টেক্স অঞ্চলে থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে কি সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন। আর যেই নেফ্রনগুলো মনে আছে একটু আগে আমরা পড়লাম, এই যে পিরামিড যে আছে, এই যে বৃক্কের ভেতর যে পিরামিড আছে, যে পিরামিডের ভেতরে যে নেফ্রনগুলো হচ্ছে গিয়ে কি থাকে, এই নেফ্রনগুলোর নাম কি বলতো? এই নেফ্রনগুলোর নাম হচ্ছে জাক্সটা মেডুলারি। কি বলতো? জাক্সটা মেডুলারি। ঠিক আছে, খুব সিম্পল একটা জিনিস যে নেফ্রনগুলা, কিছু কিছু নেফ্রন আছে কর্টেক্স অঞ্চলে থাকতে পারে, তাদেরকে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন বলা হয়। আর কিছু কিছু নেফ্রনস আছে তারা হচ্ছে গিয়ে কি মাঝখানের মেডুলা অঞ্চলের পিরামিডে থাকে, সেটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি জাক্সটা মেডুলারি নেফ্রন। ক্লিয়ার? আর এই দেখো এই যে একটা নেফ্রনের হচ্ছে গিয়ে কি ছবি, হ্যাঁ? তো ছবিটা এইখানে তো আঁকা আছে, আমরা একটু নিজের একটু আঁকা প্র্যাকটিস করি, তাই না? মানে এটা তো আমি এঁকে মানে আমি বুঝাই দিলে কিন্তু শেষ, কিন্তু আমি চাই যে তোমরা যেন পরীক্ষা আসলে এটা নিজেরা আঁকতে পারো। তো চলো আমরা হচ্ছে গিয়ে কি আঁকি, হ্যাঁ? দেখো সবার ফার্স্টে তোমাকে মনে রাখতে হবে নেফ্রনের ভিতর রক্ত আসে একটা নালীর মাধ্যমে, সেই রক্তটাকে ফিল্টার করার পর রক্ত চলে যায় আর একটা নালীর মাধ্যমে। তো খেয়াল করো, ধরো এই যে দেখো নেফ্রনের ভিতরে রক্ত নিয়ে আসতেছে এ, ঠিক আছে? আর নেফ্রন থেকে রক্ত বের করে নিচ্ছে হচ্ছে গিয়ে কি ও, ঠিক আছে? তো এই যে তোমার হচ্ছে গিয়ে কি যে জিনিসটা, এটার নাম হচ্ছে গিয়ে কি অ্যাফারেন্ট আর্টারিওল। কি বলতো হচ্ছে গিয়ে কি এটার নাম কি? অ্যাফারেন্ট, ঠিক আছে, আর্টারিওল, ঠিক আছে? আর আমাদের পিওর রক্ত মানে নেফ্রন একবার মূত্র তৈরি করার পরে পিওর যে রক্ত থাকে সেই রক্তটা বের করে নিয়ে যায় কে বলতো হচ্ছে গিয়ে কি ইফারেন্ট আর্টারিওল। কি বলতো হচ্ছে গিয়ে কি ইফারেন্ট, তোমার হচ্ছে গিয়ে কি আর্টারিওল, ঠিক আছে? এইবার দেখো কি হয়, এই যে অ্যাফারেন্ট আর্টারিওল, বুঝছো, এইটাই না এরকম পেঁচানো, এরকম পেঁচায় পেঁচায় একটা জিনিস হচ্ছে গিয়ে কি বানায়, যেই জিনিসটাকে আমরা কি নামে ডাকি, যেই জিনিসটাকে আমরা ডাকি হচ্ছে গ্লোমেরুলাস নামে। কি নামে এটা বলতো হচ্ছে গিয়ে কি, যেই জিনিসটাকে আমরা কি নামে ডাকি গ্লোমেরুলাস নামে। কি নামে ডাকি এটাকে আমরা হচ্ছে গিয়ে কি, এটাকে আমরা ডাকি কি নামে, ঠিক আছে, গ্লোমেরুলাস, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এইবার এই গ্লোমেরুলাসের হচ্ছে গিয়ে কি সাইডে, বুঝছো, এরকম পোয়াল আছে না, পোয়াল মানে বাটি, কি বলতো বাটি, বাটি শেপের এই যে এরকম একটা অংশ হচ্ছে গিয়ে কি থাকে, এটার নাম কি? এই যে সরি, আচ্ছা আমরা এখানে না একটা জিনিস হচ্ছে তোমরা মিস আন্ডারস্ট্যান্ড করতে পারো, যে সেটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস মানে কিন্তু এইটা, সরি ধরো, ঠিক আছে, ধরো একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, আমাদের এই যে গ্লোমেরুলাস মানে কিন্তু এই জিনিসটা, ঠিক আছে? যে এই জিনিসটার নামে কি বলতো হচ্ছে গিয়ে কি গ্লোমেরুলাস, হ্যাঁ? আর এই দেখো গ্লোমেরুলাসের একদম চারিদিকে এরকম একটা বাটির মতো অংশ থাকে, ঠিক আছে? এটা একটা বাটির মতো অংশ থাকে, এটার নাম হচ্ছে গিয়ে কি বলতো বোম্যান্স ক্যাপসুল। কি বলতো এটার নাম হচ্ছে গিয়ে কি বোম্যান্স ক্যাপসুল। তাহলে এই জিনিসটার নাম কি বলতো, ঠিক আছে, বোম্যান্স ক্যাপসুল, ক্যাপসুল। ক্লিয়ার? ঠিক আছে? এবার দেখো
এই বোমান্স ক্যাপসুলের নিচে থেকে একটা নালী তৈরি হয়, একটা কি তৈরি হয় বলতো, এরকম একটা নালী তৈরি হয়, হ্যাঁ, এরকম একটা নালী তৈরি হয় এবং ওই নালীটা এরকম কি থাকে দেখো তো, এরকম পেঁচানো হচ্ছে গিয়ে কি থাকে, দেখছো এরকম পেঁচানো হচ্ছে গিয়ে কি থাকে। এই যে পেঁচানো নালী, এইটুকুর নাম হচ্ছে গিয়ে কি গোড়া দেশীয়, কি বলতো হচ্ছে গিয়ে কি গোড়া দেশীয় পেঁচানো নালী, হ্যাঁ। এরপরে এই নালীটা বুঝছো একটু সোজা হয়ে যায়, কি হয়ে যায় বলো তো, এরকম সোজা হয়ে যায়। সোজা হয়ে যে একটু পরেই নালীটা এরকম একটা ইউ আকৃতির একটা লুপ নেয়। কি আকৃতির লুপ নেয় বলো তো, এরকম ইউ আকৃতির একটা হচ্ছে গিয়ে কি লুপ নেয়। এই যে ইউ আকৃতির একটা লুপ যে নিল, দেখছো যে ইউ আকৃতির যে লুপটা হচ্ছে গিয়ে কি নিল, এটার নাম হচ্ছে গিয়ে কি হেনরির লুপ। কি বলতো হচ্ছে গিয়ে কি হেনরির লুপ। স্টেপ বাই স্টেপ তোমরা বুঝো, হ্যাঁ। এরপরে এই নালীটা উপরের দিকে যে উঠে গেছে না, উঠে যে আবার এরকম একটু পেঁচায়, আবারও এরকম একটু পেঁচায় এবং এটা কি দেখো তো অনেক মানে হচ্ছে গিয়ে কি দূরে আসে না, এটা দূরে আসে না দেখো তো, এই যে বোমান্স ক্যাপসুল থেকে দূরে আসে না, তাহলে এই জিনিসটার নাম কি জানো, এটার নাম হচ্ছে গিয়ে কি মানে তোমার হচ্ছে গিয়ে কি পশ্চাৎদেশী বা দূরদেশী, ঠিক আছে, এই যে দূরদেশী বা পশ্চাৎদেশী, ঠিক আছে, পেঁচানো নালিকা। কি বলতো পেঁচানো, সরি পেঁচানো নালিকা, ক্লিয়ার। এইবার তারপরে এই নালীগুলো এরকম সোজা যে যুক্ত হয় এরকম বড় নালীতে, হ্যাঁ, এরকম বড় নালীতে এরকম যুক্ত হয়। এই পাশ থেকে ধরো আরেকটা নেফ্রন আসছে, ঠিক আছে, এই পাশ থেকে এরকম আরেকটা নেফ্রন আসছে, এই বড় যে নালীটাই হচ্ছে যুক্ত হয় তার নাম হচ্ছে সংগ্রাহীক নালিকা। কি বলতো সংগ্রাহীক নালিকা। তাহলে দেখো তো ঘটনাটা তোমরা বুঝতে পারছো কিনা, যে ঠিক আছে। এবার আসতেছি, ঠিক আছে, এই যে গোড়া দেশীয়, হ্যাঁ, গোড়া দেশীয় মানে নিকটবর্তী, গোড়া দেশীয়রই অপর নাম হচ্ছে নিকটবর্তী, নিকটবর্তী, হ্যাঁ, কোনো সমস্যা নেই, নিকটবর্তী, কোনো সমস্যা নেই। তাহলে তোমরা কি বুঝতে পারতেছো? এবং দেখো আমাদের এই যে, তাহলে আমরা যদি একটা নেফ্রনের একটা ওভারঅল চিন্তা ভাবনা করি, তাহলে নেফ্রনের ভিতরে রক্তকে নিয়ে আসতেছে, এই যে লাল লাল রক্ত নিয়ে আসতেছে হচ্ছে গিয়ে কি অ্যাফারেন্ট আর্টারিওল, ঠিক আছে। সেই অ্যাফারেন্ট আর্টারিওলটা ভিতরে যে প্যাচ খেয়ে খেয়ে যে জিনিসটা তৈরি করছে তার নাম হচ্ছে গ্লোমেরুলাস, এবং গ্লোমেরুলাসটাই কিন্তু মেনলি ফিল্টারের মতো কাজ করতেছে। তারপরে পিওর রক্তটা ইফারেন্ট আর্টারিয়াল দিয়ে বডিতে ব্যাক করে যাচ্ছে, আর এই যে বর্জ্য পদার্থ, কি বলতো হচ্ছে গিয়ে কি বর্জ্য পদার্থ, ধরো এই যে বর্জ্য পদার্থ, হ্যাঁ, এই যে বর্জ্য পদার্থগুলো কি বলতো হচ্ছে গিয়ে কি এই যে এইখানে এরকম জমা হচ্ছে, ঠিক আছে। এবং ওই গ্লোমেরুলাসের নিচেই কি আছে দেখো তো, বোম্যান্স ক্যাপসুল, তাই না, কি আছে বলতো বোম্যান্স ক্যাপসুল, এরকম দেখছো ইউ আকৃতির একটা শেপ। এই গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুল এদেরকে একসাথে বলা হয় রেনাল কর্পাসল। কি বলা হয় বলতো, রেনাল কর্পাসল, কর্পাসল। আর গোড়া দেশীয় পেঁচানো নালী, লুপ অফ হেনলি, প্লাস তার সাথে হচ্ছে দূরবর্তী পেঁচানো নালী, এই সবগুলোকে একসাথে বলা হয় হচ্ছে গিয়ে কি রেনাল টিউবল। কি বলতো হচ্ছে টিউবল, টিউবল মানে কি বলতো হচ্ছে গিয়ে কি নালী। ক্লিয়ার? তাহলে ঘটনাটা কি আমরা বুঝতে পারছি? শোনো, তোমরা তো হেনলি বলো, কিন্তু আমরা মেডিকেলে হেনরি বলি। কি বলি বলো তো, হেনরি। আচ্ছা সমস্যা নাই, তোমাদের ভাষাটাই লিখি, হ্যাঁ। মেডিকেলে গেলে কিন্তু হেনলি বললে হবে না, এটার উচ্চারণটা কিন্তু কি বলতো হেনরির রূপ। আর তোমাদের বইতে বলা আছে কি বলতো, এই যে হেনলির রূপ, ঠিক আছে। এই যে বাংলা আর ইংলিশের মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে আছে। তাহলে দেখো তো এই স্ট্রাকচারটা আমরা সবাই বুঝতে পারছি কিনা, যে আমাদের নেফ্রনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রেনাল কর্পাসাল আর একটা হচ্ছে রেনাল টিউবাল। রেনাল কর্পাসালে কি থাকে, গ্লোমেরুলাস থাকে, আর হচ্ছে গিয়ে কি বোমান্স ক্যাপসুল থাকে। আর তারপরে দেখো এই যে রেনাল টিউবালের মধ্যে গোড়া দেশীয় পেঁচানো নালিকা, লুপ অফ হেনলি, এবং দূরবর্তী পেঁচানো নালিকা হচ্ছে গিয়ে কি এই যে কি থাকে। এবং তারপরে সব এই নালীগুলো কোথায় যেয়ে যুক্ত হয়, সংগ্রাহীক নালিকা হচ্ছে গিয়ে কি যুক্ত হয়। এবং এইখানে না তোমরা একটু কয়েকটা জিনিস একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ। দেখো এই যে আমাদের এটা কি বলতো বোম্যান্স ক্যাপসুল না, ইউ আকৃতির, এর দুইটা দিক দেখো, এটা হচ্ছে ভেতরের দিক, তাই না, আর এটা কি বাইরের দিক। ভেতরে মানে হচ্ছে ভিসেরাল, ভেতরের দিক মানে কি বলতো ভিসেরাল, এই যে ভেতরের দিক মানে কি বলতো হচ্ছে ভিসেরাল, কি বলতো হচ্ছে গিয়ে কি ভিসেরাল, হ্যাঁ, ভিসেরাল। এই যে ভিসেরাল যে লেয়ারটা আছে এইখানে না কিছু স্পেশাল টাইপের এরকম কোষ থাকে, বুঝছো, এরকম স্পেশাল টাইপের কিছু কি থাকে বলতো, এরকম কোষ থাকে। এই কোষগুলোর নাম কি জানো, পোডোসাইট কোষ। কি কোষ বলতো হচ্ছে গিয়ে কি
পোডোসাইট কোষ। কি কোষ বলতো? পোডোসাইট কোষ। কি কোষ বলতো? পোডোসাইট কোষ। ঠিক আছে? আচ্ছা, হেনরি রুপ্লেক্স, আচ্ছা সরি, হ্যাঁ এই সরি, ঠিক আছে, এই ভেতরের দিকে এরকম কিছু উঁচু উঁচু কোষ থাকে, এর নাম হচ্ছে পোডোসাইট কোষ। একটু পরে বলতেছি এটা কাহিনী কি। আর বাইরের যে লেয়ারটা দেখছো, যে হেনরিপের বাইরের যে লেয়ারটা, এই লেয়ারের নাম হচ্ছে গিয়ে কি? প্যারাইটাল লেয়ার। কি লেয়ার বলতো? হচ্ছে গিয়ে কি? প্যারাইটাল। কি বলতো? প্যারাইটাল লেয়ার। কি বলতো? প্যারাইটাল লেয়ার। এবং এইখানে হয় কি জানো, যে মাছের যেরকম আইস থাকে না, আমরা দেখছি না মাছের আইস এরকম কি বড় বড় হয়, এই জায়গায় হচ্ছে মাছের আইসের মতো কিছু কোষ হচ্ছে থাকে, হ্যাঁ, এবং এটাকে আমরা কি বলি? ওই যে আইসাকার কোষ। কি কোষ বলতো? হচ্ছে গিয়ে কি? তোমার হচ্ছে গিয়ে কি? সাকার কোষ। এটা একটু মাথায় রেখো, হ্যাঁ। এইবার আমি তোমাদেরকে ওভারঅল তোমার, ঠিক আছে, না ফ্রেডরিক গুস্তাভো হেনরি, ঠিক আছে, তুমি যদি একটা ইংলিশে প্রনাউন্সিয়েশন করো, যেমন ইয়াশ, বাংলায় বললে যশ, বাট তুমি যখন ইংলিশে বলবা তখন কিন্তু কি বলতো? হচ্ছে গিয়ে কি? ইয়াশ। তারপর তোমরা হচ্ছে গিয়ে কি কেমিস্ট্রিতে যে একটা সায়েন্টিস্টের নাম বলছো না, যে ওই যে জৈব যৌগের জনক ফ্রেডরিক কি হুইলার, ওটা কিন্তু হুইলার না, ওনার নামের উচ্চারণটা হচ্ছে ভোলার। ইংলিশে যে কিছু কিছু জার্মান ওয়ার্ড আছে, তারা কি বলতো? হচ্ছে গিয়ে এরকম চেঞ্জ হচ্ছে গিয়ে কি হয়ে যায়, জার্মান, ফ্রান্স, এদের নামগুলো একটু প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ হয়ে যায়। তো এই যে বাইরের দিকের যে কোষ আছে সেগুলোর নাম কি বলতো? হচ্ছে প্যারাইটাল বা আইসাকার হচ্ছে কোষ। এইবার দেখো কেন এই দুইটা জিনিস আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে একটু আলাদা করে মেনশন করলাম, এবার একটু জিনিস বোঝার চেষ্টা করো, হ্যাঁ। তো ঘটনাটা কি হয়, ঠিক আছে, মাইক্রোস্কোপ দিয়ে দেখছে ঘটনাটা কি হয়। দেখো সবার ফার্স্টে কথার কথা দেখো, তোমরা একটু আগে পুরো মেকানিজমটা বোঝার চেষ্টা করো, হ্যাঁ। সবার ফার্স্টে ধরো এই যে তোমার হচ্ছে গিয়ে কি রক্ত, কি বলতো? রক্ত। এবং সেই রক্তের মধ্যে ধরো বর্জ্য আছে, কি আছে বলতো? হচ্ছে গিয়ে কি? বর্জ্য আছে। এই বর্জ্যযুক্ত রক্ত অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে কোথায় ঢুকে বলতো? হচ্ছে গিয়ে কি? এই যে বোমান্স, এই যে তোমার হচ্ছে কি গ্লোমেরুলাসের মধ্যে ঢুকতেছে। গ্লোমেরুলাসের এটা হচ্ছে ফিল্টার, কি বলতো? এটা হচ্ছে কাইন্ড অফ ফিল্টারের মতো কাজ করতেছে। এই ফিল্টারের মতো কাজ করার পরে পিওর রক্ত, কি বলতো? হচ্ছে গিয়ে কি? পিওর ব্লাড। পিওর ব্লাড মানে কি বলতো? একদম বিশুদ্ধ রক্ত। এটা কিন্তু আবার এফারেন্ট আর্টারিয়াল দিয়ে ব্যাক করতেছে। তাহলে বর্জ্যগুলা কি দেখো তো, এই যে বর্জ্যগুলা কি আমাদের হচ্ছে বর্জ্যগুলা, এই বর্জ্যগুলা কি দেখো তো, এই যে গ্লোমেরুলাসের নিচে কি জমা হচ্ছে না? এই যে গ্লোমেরুলাসের নিচে কিন্তু কি জমা হচ্ছে বলতো? হচ্ছে গিয়ে কি? বর্জ্যগুলা জমা হচ্ছে। এইবার এই যে ভেতরের দিকে দেখা যাচ্ছে যে পোডোসাইট কোষ আছে না, এই পোডোসাইট কোষ কি করতে পারে জানো? শুষে রাখতে পারে, কি বলতো? মানে শোষণ করতে পারে। কি করতে পারে? শোষণ করতে পারে। শোষণ করার মাধ্যমে সেই বর্জ্যগুলাকে তোমার কোথায় নিয়ে আসতেছে বলতো? হচ্ছে গিয়ে কি? বোমান্স ক্যাপসুলের ভেতরে নিয়ে আসতেছে। নিয়ে আসার পরে সেই বর্জ্যটা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামতেছে। এখন বর্জ্যের মধ্যে তো সবসময় বর্জ্য থাকে না, কিছু ভালো জিনিসও থাকে। সেই ভালো জিনিসগুলা এই যে কি বলতো? হচ্ছে গিয়ে কি? আমার গোড়াদেশীয় প্যাচারোনালিকা, লুপ অফ হেনলি, দূরদেশীয় প্যাচারোনালিকা, এই জায়গাগুলা থেকে ওই বর্জ্য পদার্থের মধ্যে আবার যে ছোট ছোট ভালো জিনিস আছে ওইগুলাকে শোষণ করার মাধ্যমে পিওর মূত্রটা সে হচ্ছে সংগ্রাহক নালিকায় কি বলতো? পাঠাই দিচ্ছে। সংগ্রাহক নালিকা দিয়ে সেই কোথায় চলে যাচ্ছে? প্যাপিলায়। তারপরে আবার কোথায় চলে যাচ্ছে? ক্যালিক্স মাইনর, ক্যালিক্স মেজর, তারপরে কি বলতো? ইউরেটার দিয়ে বডি থেকে বের হয়ে যাচ্ছে। এবং মানুষ এই জিনিসটা মাইক্রোস্কোপের মাধ্যমেই হচ্ছে গিয়ে কি সে খেয়াল করছে, হ্যাঁ, স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইসাকার এপিথেলিয়াম। তাহলে তোমরা কি পুরো ঘটনাটা বুঝতে পারছো যে আমাদের মানে এই যে তোমার নেফ্রন, এটার মেকানিজমটা আসলে কি হয়? নেফ্রনের ভিতরে এই যে অ্যাফারেন্ট আর্টারিয়াল দিয়ে বর্জ্যযুক্ত রক্ত হচ্ছে প্রবেশ করে, গ্লোমেরুলাস সেটাকে ফিল্টারের মতো কাজ করে পিওর রক্তটা ইফারেন্ট আর্টারিয়াল দিয়ে হচ্ছে গিয়ে আবার ব্যাক পাঠায় দেয়, এবং বর্জ্যগুলা কি বলতো? এই গ্লোমেরুলাসের নিচেই জমা হয়। বোমান্স ক্যাপসুলের ভেতরের দিকের যে কোষটা আছে পোডোসাইট কোষ, এই কোষের ভূমিকা হচ্ছে সে কি করতে পারে? রক্তটাকে মানে এই বর্জ্যটাকে শোষণ করতে পারে। সে বর্জ্যটাকে শোষণ করে। শোষণ করে কি বলতো? হচ্ছে গিয়ে কি? এই যে বোমান্স ক্যাপসুলের ভেতরে নিয়ে যায়। এবার সেই বর্জ্য থেকে কি বলছি? সেই বর্জ্য থেকে আবার কিছু কিছু যে ভালো জিনিস থাকে, সেই ভালো জিনিসগুলা গোড়াদেশীয় প্যাচানোনালিকা, লুপ অফ হেনলি, এবং তারপরে কি বলতো? হচ্ছে গিয়ে কি? প্যাচানো হচ্ছে গিয়ে কি দূরদর্শী প্যাচানোনালিকা, এইখানে শোষণ হয়। শোষণ হওয়ার পরে পিওর রক্তটা সংগ্রাহক নালিকা দিয়ে পিওর বর্জ্যটা সংগ্রাহক নালিকা দিয়ে প্যাপিলায় চলে যায়, তারপর এখান থেকে মাইনর মেজর হয়ে বডি থেকে বের হয়ে যায়।
হ্যাঁ ভালো জিনিস, এই দেখো এই যে চমৎকার একটা কোশ্চেন করছে, কে করছে, তোমার হচ্ছে নিশান করছে, যে এইখান থেকে যে ভালো জিনিসগুলো শোষণ হইলো না, এই জিনিসগুলো কিন্তু আবার আস্তে আস্তে রক্তের মধ্যে ফিরে যায়, আবার রক্তের মধ্যে ফিরে যায়। আমি আবার লাস্ট একবার আমি রিক্যাপ করছি, কারণ কি জানো, এইটা পড়া মানে কিন্তু মূত্রের বেসিক জিনিসই পড়া কমপ্লিট হয়ে যাওয়া। যে আমাদের বডিতে কি হয়, আমাদের বডিতে সবার ফার্স্টে তোমার হচ্ছে গিয়ে কি বর্জ্যযুক্ত যে রক্ত আছে সেটা হচ্ছে গিয়ে কি নেফ্রনের ভিতরে প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে? অ্যাফারেন্ট আর্টেরিয়াল দিয়ে প্রবেশ করে। কোথায়? এই যে গ্লোমেরুলাসে। এই গ্লোমেরুলাস কিসের মতো কাজ করে? ফিল্টারের মতো কাজ করে। ফিল্টারের মতো কাজ করে কি করতেছে, ওই বর্জ্যযুক্ত রক্তটার মাধ্যমে থেকে বর্জ্যটাকে নিচের দিকে এবং পিওর রক্তটাকে আবার ইফারেন্ট আর্টেরিয়াল দিয়ে বডিতে পাঠিয়ে দিচ্ছে। এই বর্জ্যটা তাহলে আমাদের গ্লোমেরুলাসে রয়ে গেছে। এইবার এই যে বোম্যান্স ক্যাপসুল যেটা ইউ আকৃতির, এইটা কি করতেছে, এইটা হচ্ছে গিয়ে কি তোমার ওই বর্জ্যটাকে আস্তে করে শোষণ করে নিচ্ছে। কিভাবে? ওই যে পোরোসাইট কোষের মাধ্যমে। পরে সেই বর্জ্যটা আস্তে আস্তে কি বলতো নেফ্রনের নিচের দিকে নামতেছে। প্রশ্ন হচ্ছে ওই বর্জ্যের মধ্যে কিন্তু কি আছে, কিছু ভালো জিনিসও আছে। ওই ভালো জিনিসগুলা নিচের দিকে নামার সময় গোড়াদেশীয় পেঁচানো নালিকা, হেনরির লুপ এবং কি পরে হচ্ছে কি দূরদর্শী পেঁচানো নালিকা, এইখান থেকে কি বলতো শোষিত হচ্ছে সেই ভালো জিনিসগুলো হয়ে আবার রক্তে ফিরে যাচ্ছে। এবং তারপরে পিওর যে মূত্র থাকতেছে বা ইউরিন থাকতেছে, সেই ইউরিনটা কিন্তু কি বলতো আবার হচ্ছে কি যে সংগ্রাহক নালিকার মাধ্যমে আস্তে আস্তে বডি থেকে কি বলতো বের হয়ে যাচ্ছে। কিভাবে যায়? এই দেখো, এই যে কে করছে কোশ্চেনটা, এমা, যে কিভাবে হচ্ছে গিয়ে কি ফেরত যাচ্ছে। দেখো খেয়াল করো, তোমাদেরকে মানে এই জিনিসগুলো তোমাদের লেভেলে নাই, কিন্তু আমরা হচ্ছে ধরো আমরা যারা ডাক্তার হয়ে গেছি আমরা এগুলো পারি। এই যে দেখো, এই যে লুপ অফ হেনরি আছে না, এই লুপ অফ হেনরি আর এই যে গোড়াদেশীয়, এই বরাবর এরকম আরো কিছু এরকম পেঁচানো নালিকা আছে, এরকম কিছু পেঁচানো নালিকা আছে। এগুলো নেফ্রনের বাইরের জিনিস। এরকম কিছু কি আছে বলতো, এরকম কিছু পেঁচানো নালিকা আছে। এরকম কিছু পেঁচানো নালিকা হচ্ছে গিয়ে কি এই বরাবর হচ্ছে থাকে। দেখো এই যে তোমাদের বইতে এই ছবির পাশে দেখছো, এই যে লাল লাল যে দেখছো কিছু পেঁচানো নালিকা, এরকম কিছু পেঁচানো নালিকা আছে। এই নালিকার নাম হচ্ছে গিয়ে কি শুনবা, পেরিটিউবুলার ক্যাপিলারি। কি বলতো? পেরিটিউবুলার হচ্ছে গিয়ে কি ক্যাপিলারি। ঠিক আছে? তো কি হয়, এই যে তোমার হচ্ছে গিয়ে কি গোড়াদেশীয় পেঁচানো নালিকা, লুপ অফ হেনলি এবং দূরবর্তী পেঁচানো নালিকা থেকে যে জিনিসগুলো শোষণ হয় না, ওই শোষণ করা জিনিসগুলা তোমার হচ্ছে গিয়ে কি সরাসরি কি বলতো হচ্ছে গিয়ে কি সরাসরি তোমার হচ্ছে গিয়ে কি এই যে এই নালীর ভিতরে, ধরো একটু অন্য কালার দিয়ে করি, সরাসরি এই নালীর ভিতরে, তারপর হচ্ছে এইখান থেকে এই নালীর ভিতরে, এইখান থেকে হচ্ছে এই নালীর ভিতরে ডাইরেক্ট হচ্ছে গিয়ে কি শোষিত হয়ে আবার রক্তে হচ্ছে ফিরে যায়। হ্যাঁ, পেরিটিউবুলার ক্যাপিলারি। তাহলে ঘটনা কি ক্লিয়ার? ঘটনা যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা আমাকে বলো তো, তোমরা মূত্র তৈরির কয়টা ধাপ পড়ছো? মানে মূত্র যে তৈরি হইলো, কিভাবে তৈরি হইলো, তাহলে ধাপগুলা কি কি তোমরা এখানেই ডিসকাস করো। এখানে আমরা ডিসকাস করে ফেলি ধাপগুলা, তাই না? তাহলে সবার ফার্স্টে 1 নম্বরে তুমি কি পাচ্ছিলা বলো তো? রক্ত এসে এখানে কি ফিল্টার হচ্ছিল না বা ছাঁকন হচ্ছিল না। তার মানে ধাপের মধ্যে 1 নম্বরে কিন্তু আমরা কি পাচ্ছি বলতো হচ্ছে গিয়ে কি ওই যে কি বলতো হচ্ছে গিয়ে কি আলট্রা ফিল্ট্রেশন। কি বলতো হচ্ছে গিয়ে কি আলট্রা ফিল্ট্রেশন, তাই না? কি বলতো? আলট্রা ফিল্ট্রেশন। এই তোমরা বলো তো সবাই, এই আলট্রা ফিল্ট্রেশনটা কোন জায়গায় হচ্ছিল? এটা কি তোমার রেনাল কর্পাসেলে হচ্ছিল নাকি রেনাল টিউবওয়েলে হচ্ছিল? রেনাল কর্পাসেলে হইলেও কোন জায়গায় হচ্ছিল? গ্লোমেরুলাসের মধ্যে হচ্ছিল নাকি বোম্যান্স ক্যাপসুলে হচ্ছিল? দেখো ছবিটা দেখে দেখেই তোমরা বলো। দেখো এই জায়গার পড়া এই জায়গায় আজকে শেষ। এই যে ঐশী কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছে, চমৎকার ঐশী। ঠিক আছে, ঐশী কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। কি? গ্লোমেরুলাস। ভেরি গুড। কি বলতো? এই যে আলট্রা ফিল্ট্রেশনটা কোথায় হচ্ছিল বলতো হচ্ছে গিয়ে কি গ্লোমেরুলাস। কি বলতো হচ্ছে গিয়ে কি গ্লোমেরুলাস। ঠিক আছে। আচ্ছা, এই আলট্রা ফিল্ট্রেশনের পরে 2 নাম্বার ধাপটা কি ছিল বলতো? 2 নাম্বার ধাপটা হচ্ছে গিয়ে কি যেই ওই যে বর্জ্যটা তৈরি হয়েছে সেইখান থেকে ভালো জিনিসগুলো কি শোষণ করে নেওয়া না? এই শোষণ করাটা কোন জায়গায় হচ্ছিল বলতো? রেনাল কর্পাসেলে হচ্ছিল নাকি রেনাল টিউবওয়েলে হচ্ছিল? কোথায় হচ্ছিল বলতো? রেনাল টিউবওয়েলে তো তোমার হচ্ছে গিয়ে কি ফিল্ট্রেশনটা হয় না মেঘা, বলতো? পরে এই যে 2 নাম্বার ধাপ যেটা হচ্ছে গিয়ে কি বলতো হচ্ছে গিয়ে কি ওই যে পুনর্শোষণ। কি বলতো হচ্ছে গিয়ে কি বলতো হচ্ছে গিয়ে কি পুনর্শোষণ। এই যে পুনর্শোষণ এইটা কোন কোন জায়গায় হচ্ছিল? রেনাল কর্পাসালে, মানে এই যে কি গ্লোমেরুলাস আর হচ্ছে গিয়ে কি
বোমান্স ক্যাপসুলে হচ্ছিল নাকি যে গোড়াদেশীয় প্যাচানোনালিকা, লুপ অফ হেনলি, দূরদর্শী প্যাচানোনালিকায় হচ্ছিল বলো তো? মানে যেটাকে আমরা কি বলি তোমার হচ্ছে গিয়ে কি রেনাল টিউবাল বলি, বলো তো? রেনাল টিউবালে হচ্ছিল না? কোথায় হচ্ছিল? রেনাল টিউবালে। কোথায়? রেনাল টিউবওয়েলে। হ্যাঁ, আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছো যে এই আইশাকার কোষের কাজ কি? আইশাকার কোষের আসলে কোনো কাজ নাই, জাস্ট এটা একটা এমসিকিউর জন্য যে আইশাকার কোষটা বাইরে থাকে আর পোরোসাইটটা ভেতরের দিকে থাকে। ঠিক আছে, এইবার দেখো তাহলে কয়টা ধাপ আমরা পড়ছি? দুইটা। কয়টা ধাপ বলো তো? হচ্ছে গিয়ে কি দুইটা ধাপ। আর একটা এক্সট্রা ধাপ আছে, কি শুনবা? সেটা হচ্ছে 3 নাম্বার ধাপ, সেটা হচ্ছে গিয়ে কি সক্রিয় ক্ষরণ। কি বলতো? হচ্ছে গিয়ে কি সক্রিয় ক্ষরণ। কি বলতো? হচ্ছে গিয়ে কি সক্রিয় ক্ষরণ। এটা কি জিনিস শুনো। অনেক বর্জ্য পদার্থ আছে যেগুলো রক্তে থাকে না। রক্তের মধ্যে থাকলে তখনই তো শুধুমাত্র নেফ্রন দিয়ে ফিল্টার হইতে পারে, তাই না? বাট অনেক ক্ষতিকর পদার্থ আছে, তারা কিন্তু রক্তে থাকে না। সেই পদার্থগুলা ধরো এই যে অনেক কিছু কি আছে বলতো এরকম ক্ষতিকর পদার্থ, অনেক কি আছে বলতো এরকম ক্ষতিকর পদার্থ আছে যেগুলো রক্তে থাকে না। সেই পদার্থগুলো হয় কি জানো? সেই পদার্থগুলো ডাইরেক্ট কি বলতো এরকম ডাইরেক্ট হচ্ছে গিয়ে কি এই যে সরি সেই পদার্থগুলো এরকম ডাইরেক্ট হচ্ছে গিয়ে কি হয় বলতো? হচ্ছে গিয়ে কি তোমার আমার নেফ্রনের ভিতরে খরিত হয়। ঠিক আছে, ওটা রক্তে থাকে না, ডাইরেক্ট একদম নেফ্রনের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, এই জন্য 3 নাম্বার ধাপের নাম কি বলতো? সক্রিয় ক্ষরণ। তাহলে দেখো তো এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি যে আমাদের তাহলে মূত্র তৈরির ধাপ কয়টা? 3টা। আল্ট্রাফিল্ট্রেশন, পুনর্শোষণ এবং কি সক্রিয় ক্ষরণ। এবং কিভাবে হচ্ছে? ওই যে সবার ফার্স্টে অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে বর্জ্যযুক্ত রক্ত গ্লোমেরুলাসে আসতেছে, গ্লোমেরুলাস সেটাকে ফিল্টার করে পিওর ব্লাডটাকে ইফারেন্ট আর্টারিয়াল দিয়ে বডিতে আবার ব্যাক করে পাঠাচ্ছে। এবং ওই যে বর্জ্যতা সেটা হচ্ছে গিয়ে কি আমাদের এই বোমান্স ক্যাপসুলের এই বরাবর হচ্ছে জমা হচ্ছে। পরে বোমান্স ক্যাপসুলের যে ভেতরের লেয়ার সেটা হচ্ছে পোরোসাইট কোষ, সেটাকে শুষে নিচ্ছে এবং শুষে যখন নিচের দিকে নামাচ্ছে তখন এই যে রেনাল টিউবওয়েলের প্রক্সিমাল বা গোড়াদেশীয় প্যাচানোনালিকা, দূরবর্তী প্যাচানোনালিকা এবং কি লুপ অফ হেনলি, এরা হচ্ছে ওই বর্জ্য থেকে ভালো জিনিসগুলোকে আবার বডির মধ্যে শোষণ করে নিচ্ছে এবং তারপরে সেই মূত্রটাকে কি বলতো? হচ্ছে গিয়ে কি সংগ্রাহক নালিকার মাধ্যমে বডি থেকে বের করে দিচ্ছে। আবার এই প্রসেসে কিছু কিছু ক্ষতিকর পদার্থ আছে যারা রক্তের মধ্যে থাকে না, তারা ডাইরেক্ট হচ্ছে গিয়ে কি নেফ্রনের মধ্যে ঢুকে যাচ্ছে। সেটাকে আমরা কি বলতেছি? সক্রিয় ক্ষরণ। হ্যাঁ, না সক্রিয় ক্ষরণ এটাকে নিঃসরণের মতো বলতে পারো, বাট এই যে এইটুকু মাথায় রাখবা যে এই সক্রিয় ক্ষরণ হয় কি বলতো? ক্ষতিকর পদার্থের। কোন পদার্থের বলতো? ক্ষতিকর পদার্থের। কি ক্ষতিকর পদার্থের? ক্ষতিকর পদার্থের। এবং সেই পদার্থগুলো কোথায় থাকে না বলতো? রক্তে থাকে না। কোথায় থাকে না বলতো? রক্তে থাকে না। এই জন্য একদম ডাইরেক্ট হচ্ছে এর মধ্যে ঢুকে যায়। থাকে না যে কিছু কিছু ভিআইপি দেখবা যে ওরা লাইনে দাঁড়ায় না, কিন্তু ডাইরেক্ট হচ্ছে গেটের মধ্যে ঢুকে যায়। এই যে হচ্ছে গিয়ে কি সেই পদার্থগুলোরই কি হয় বলতো? সক্রিয় ক্ষরণ। অনেক বেশি ক্ষতিকর, ওরা রক্তের মধ্যে কোনোভাবে নেওয়াই যাবে না, সো ডাইরেক্ট হচ্ছে গিয়ে কি ঢুকে যাবে। এই যে আমি জিনিসটা যে পড়াইলাম, এইখানে কারোর কি কোনো ডাউট আছে? কারোর কি কোনো ডাউট আছে? আমাকে একটু বলো তো। খালিদ, আলিভা, ঠিক আছে, অনন্যা, আশা, বলো তো আমাকে। হ্যাঁ, ফিল্ট্রেশনের বাংলাই হচ্ছে পরিস্রাবণ। ফিল্টার করা মানে হচ্ছে পরিস্রাবণ করা। ক্লিয়ার? এবং এইখান থেকে একটা এমসিকিউ বারবার আসে, কি জানো? এই পুনর্শোষণ মানে কি বলতো? ওই যে বর্জ্য থেকে ভালো জিনিসগুলো শোষণ করা না? সব থেকে বেশি হয় কোন জায়গায় জানো? সব থেকে বেশি হয় হচ্ছে গিয়ে কি এই যে গোড়াদেশীয় প্যাচানোনালিকায়। এই যে গোড়াদেশীয় প্যাচানোনালিকা এইটুকু জায়গার মধ্যে পুনর্শোষণ সব থেকে বেশি হয়। তাহলে পুনর্শোষণ সব থেকে বেশি হয় কোন জায়গায় বলতো? হচ্ছে গিয়ে কি ওই যে গোড়াদেশীয়, ঠিক আছে, গোড়াদেশীয় প্যাচানো নালিকাতে। ঠিক আছে, এইখানে সব থেকে কী হয় বলতো? হচ্ছে গিয়ে কি বেশি হয়। কি বলতো? সব থেকে কী হয় বলতো? হচ্ছে গিয়ে কি বেশি হচ্ছে পুনর্শোষণ হয়। ইয়াস, এই তো ভেরি গুড খালিদ। পরিস্রাবণ, পুনর্শোষণ এবং নিঃসরণ, এই তিনটাই হচ্ছে গিয়ে কি মূত্র তৈরির ধাপ। তাহলে আমরা মোটামুটি হচ্ছে গিয়ে কি একদম পুরা ক্লিয়ার, অনেকবার কিন্তু বোঝানো হয়েছে। হ্যাঁ, এবার দেখো তাহলে এই জিনিস আমরা পারি এখন। ঠিক আছে, দেখো যে নেফ্রনের পার্ট কি কি, দেখো ওই যে তোমার নেফ্রনের দুইটা পার্ট, রেনাল কর্পাস আর রেনাল টিউবাল। রেনাল কর্পাস হলো গ্লোমেরুলাস বোমাস ক্যাপসুল থাকে, আর সংগ্রাহক নালিকার মধ্যে প্রক্সিমাল প্যাচানোনালিকা, হেনরি লুপ, ডিস্টাল প্যাচানোনালিকা। শোনো, সংগ্রাহক নালিকাকে কেউ বৃক্কের নালীর মধ্যে বলবা না, তাহলে কিন্তু একদম পুরা ভুল। হেনরিল লুপ, দেখো যে হেনরিল লুপ, ঠিক আছে, যে হেনরিল লুপ, তাই না? এটার আবার 3টা অংশ। দেখো যে হেনরিল লুপটা কি ছিল, দেখো তো এরকম ইউ আকৃতির ছিল না? এই বাহুটা কি নিচের দিকে যাচ্ছে, তাহলে হচ্ছে নিম্নগামী।
এই বাহুটা কি উপরের দিকে যাচ্ছে, এটা কি ঊর্ধ্বগামী, আর মাঝখানে ইউ অঞ্চলের একটা লুপ দেখো, এই যে একটা হচ্ছে নিম্নগামী বাহু, একটা হচ্ছে ঊর্ধ্বগামী বাহু, আর একটা হচ্ছে স্থূল ঊর্ধ্বগামী, মানে কি বলতো এই যে এই অঞ্চলটা, ঠিক আছে। হ্যাঁ, ফুল চ্যাপ্টারটা তাহলে এইটুকু আমরা ক্লিয়ার। এবার দেখো কুইজ 2, দেখো সবার জন্য, বলো তো নিচের উদ্দীপকের একটা প্রশ্ন দাও। উদ্দীপকের চিত্রে পি দেখছো, পিটা একদম পেঁচানো পেঁচানো একটা জিনিস, ঠিক আছে। এই যে মাঝখানে হচ্ছে কি ইউ আকৃতির কি বোমাস ক্যাপসুল, তাহলে বলো তো পিটা হচ্ছে এখানে কি লঞ্চ করলাম, বলো তো পিটা এখানে কি? এখানে পি জিনিসটা কি? ম্যাক্সিমাম কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে, ঠিক আছে, ভেরি গুড, 90%-এর বেশি কারেক্ট অ্যান্সার চলে আসছে। ওকে, 1 থেকে 5 পর্যন্ত গুণে শেষ করে দিব কিন্তু, হ্যাঁ, 1 2 3 4 4.5 এবং 5। খুবই সিম্পল। দেখো এই যে তুমি নিজের জিনিসটা চিন্তা করো, কেবলই তোমাদেরকে পড়াইলাম। এই যে এইটা ছিল কি বলতো হচ্ছে আমাদের বোম্যান্স ক্যাপসুল, আর এর ভেতরে পেঁচানো 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 যে এই জিনিসটা, এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে গিয়ে কি ওই যে আমাদের গ্লোমেরুলাস না? দেখো তো আমি একটু আগেই পড়াইলাম না, এই যে ভেতরে এই জিনিসটার নাম কি? এই যে কি বলতো হচ্ছে গিয়ে কি গ্লোমেরুলাস, তাই না? এই যে গ্লোমেরুলাস, তাই না? তো দেখি ঐশী, মাহেদি, সৌমিক, আনাস, আয়েশা, তাসনিম, শাওন, জান্নাত, হাইফা, অনন্যা, কংগ্রাচুলেশন সবাইকে, ঠিক আছে। ওকে, কারণ কি জানো, সংগ্রাহীক নালিকা এটা তো কোনো একটা নেফ্রনের পার্ট না। ধরো এই সংগ্রাহীক নালিকায় এই নেফ্রন আসছে, এই নেফ্রন আসছে, এই নেফ্রন আসছে, একটা সংগ্রাহীক নালিকায় অনেকগুলো নেফ্রন আসতে পারে, তার মানে এইটাকে আমরা নেফ্রনের অংশ বলতে পারি না, বুঝতে পারছো? কারণ এই জিনিসটাই যে একটা সংগ্রাহীক নালিকায় অনেকগুলো নেফ্রন চলে আসতেছে। সো এই সংগ্রাহীক নালিকাটাকে তোমরা রেনাল টিউবুলের মধ্যে বলবা না। এবার দেখো বিগত বছরের প্রশ্ন, নেফ্রনের ক্ষেত্রে কোনটা সঠিক? দেখো ঢাকা বোর্ড 17 কোশ্চেন। ভিসেরাল স্তর পোডোসাইট কোষ দ্বারা তৈরি। হ্যাঁ, এই যে ভিসেরাল স্তর, ভেতরের স্তর কি ছিল? পোডোসাইট কোষ। বাইরের স্তর কি ছিল? প্যারাইটাল, মানে বাইরের স্তরটা হচ্ছে প্যারাইটাল, যেটাকে আমরা আইসাকার কোষ ছিল, তাই না? তাহলে ভিসেরাল স্তরে পোডোসাইট কোষ ছিল, প্যারাইটাল স্তরে কি আইসাকার কোষ ছিল, আর পোয়ালের মতো প্রসারিত অংশকে বোমান্স ক্যাপসুল বলে। এই যে পোয়ালা মানে কি বলতো? এই যে বাটির মতো এই জিনিসটাকে আমরা কি বলছিলাম? বোমান্স ক্যাপসুল বলতেছিলাম না? তাহলে তিনটাই কি কারেক্ট না? তাহলে অপশন কিন্তু কি বলতো ডি 1 2 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। দেখছো এই যে এই টাইপের কোশ্চেন তুমি যদি না বুঝো তুমি পরীক্ষা হলে অ্যান্সার করতে পারবা না। এবার দেখো খেয়াল করো, এই যে আমাদের রক্তের বর্জ্য কি বলতো? আমাদের রক্তের যে বর্জ্য থাকে, মানে মানুষের শরীরে রক্তে যে বর্জ্য থাকে, এই বর্জ্যগুলো কি কি? ওই যে ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, ক্রিয়েটিনিন থাকে। ইউরিয়া হচ্ছে সব থেকে বেশি থাকে দেখেই আমাদেরকে ওই যে ইউরিওটেলিক প্রাণী হচ্ছে আমরা বলতেছিলাম। কিন্তু তাছাড়া কিছু পরিমাণ কিন্তু ইউরিক অ্যাসিড থাকে, আবার কিছু পরিমাণ কি থাকে বলতো? ক্রিয়েটিনিন হচ্ছে থাকে। এবং আমাদের রক্তের এই ক্রিয়েটিনিন, এইটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের বৃক্কটা সুস্থ আছে কি না। তাহলে এই যে এই ক্রিয়েটিনিন যে টেস্ট আছে, এই টেস্টের মাধ্যমে কি ডিটেক্ট করি বলতো আমরা? বৃক্কর, ঠিক আছে, বৃক্কর হচ্ছে সুস্থতা, কি বলতো? বৃক্কের সুস্থতা আমরা হচ্ছে গিয়ে পরীক্ষা করি এই ক্রিয়েটিনিন টেস্টের মাধ্যমে, তাই না? এখন তোমাদেরকে একটা মজার জিনিস আমি জিজ্ঞেস করি, হ্যাঁ দেখো এই জিনিসটা যারা পারবা তারা শিওর থাকো যে হ্যাঁ তাদের কনসেপ্ট এই চ্যাপ্টারের পর একদম পুরো ক্লিয়ার। তোমাদেরকে আমি বললাম যে আমাদের রক্তের সবচেয়ে বেশি বর্জ্য পদার্থ হচ্ছে কি ইউরিয়া। প্রশ্ন হচ্ছে এই ইউরিয়াটা বডি থেকে বের করে দিচ্ছে কিন্তু কিডনি, বাট প্রশ্ন হচ্ছে এই ইউরিয়াটা বডির কোন জায়গায় তৈরি হচ্ছে বলতো? বডির কোন জায়গায় তৈরি হচ্ছে বলতো? বডির কোন জায়গায় তৈরি হচ্ছে এই ইউরিয়াটা? বডির কোন জায়গায় তৈরি হচ্ছে? এই যে ঐশী কিন্তু হচ্ছে কি বলে দিছে, ঐশী কিন্তু বলে দিছে, সৌমিকও বলে দিছে, অনন্যা যোগ, ঠিক আছে, নিশান, ঠিক আছে। ইউরিন টেস্ট কি? ইউরিন টেস্ট হচ্ছে যে রক্তে, এই যে ইউরিন টেস্ট, মূত্রের ভেতরে কোন পদার্থ কত পরিমাণ আছে ওইটাকে আমরা ইউরিন টেস্ট বলি। ইউরিন মানে কি? মূত্র না? এই দেখো সবাই কিন্তু হচ্ছে গিয়ে কি বলতেছে যে আয়শা ঠিক আছে, মুনতাহা ভুল হইছে, অনন্যাও ভুল হইছে, রবিউলও ভুল হইছে, ঠিক আছে, নিশান আবার ঠিক হইছে, ঠিক আছে, নাদিয়াও ভুল হইছে। শুনো, কেকা ভুল হইছে, ঠিক আছে। শুনো, আমাদের বডিতে ইউরিয়াটা তৈরি করে যকৃত, কি বলতো? আমাদের যকৃত, ঠিক আছে। কিভাবে তৈরি করে আসো ওইটা একটু আমরা দেখি। হ্যাঁ, ধরো সাপোজ কথার কথা এই হচ্ছে একটা যকৃত, হ্যাঁ এই হচ্ছে একটা আমাদের যকৃত, এই হচ্ছে আমাদের যকৃত, হ্যাঁ। তো তুমি আমরা যা কিছু খাই না কেন সেই সব খাওয়া বা সব রক্ত কিন্তু আমাদের যকৃততে একবার যায়। তো আমাদের বডির সব জায়গা থেকে এই যে ব্লাড, রক্ত, কি বলতো হচ্ছে কি রক্ত কোথায় আসে বলতো? যকৃততে চলে আসে।
এবং আমি যা খাবার খাচ্ছি সেই খাবারের পুষ্টিটাও কিন্তু কোথায় আসে বলো তো, যকৃততে আসে। তার মানে রক্ত বলো, পুষ্টি বলো, সেই সব কিছু কোথায় আসে বলো তো হচ্ছে গিয়ে কি আমাদের যকৃততে হচ্ছে চলে আসে। এই পুষ্টির মধ্যে কি আছে দেখো তো, আমিষ আছে না, আমিষ আছে না, কি আছে বলো তো, আমিষ। এই আমিষ কি দ্বারা তৈরি বলো তো কেউ, আমিষ জিনিসটা কি দ্বারা তৈরি, আমিষ জিনিসটা কি দ্বারা তৈরি, অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি বলো তো, অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি, তাই না? তো আমাদের বডিতে আমরা যখন প্রয়োজনের থেকে বেশি আমিষ খেয়ে ফেলি, তার মানে আমাদের শরীরে তখন যকৃততে বেশি পরিমাণ কি অ্যামাইনো অ্যাসিড চলে যাচ্ছে। এই অ্যামাইনো অ্যাসিডকে ভাঙলে কি কি পাই দেখো তো, আমরা একটা অ্যামাইনোমূলক পাই, ঠিক আছে, আরেকটা কি বলতো হচ্ছে গিয়ে কি একটা কিটো অ্যাসিড পাই। কি অ্যাসিড পাই বলতো হচ্ছে গিয়ে কি একটা কিটো অ্যাসিড। কি পাই বলতো, একটা কিটো অ্যাসিড পাই। এই যে তোমার হচ্ছে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াটাকেই আমাদের যকৃত করে কি বলতো হচ্ছে গিয়ে কি ইউরিয়াতে তৈরি করে। কিসে তৈরি করে বলতো, ইউরিয়াতে তৈরি করে ফেলে, বুঝতে পারছো? এবং পরে ওই যকৃত থেকে ওই ইউরিয়াটা রক্তের মাধ্যমে আবার কোথায় আসে বলতো, আমাদের বৃক্কে আসে এবং বডি থেকে বের হয়ে যায়, ঠিক আছে? এবং এই যে যকৃত, দেখো যকৃত অতিরিক্ত আমিষ বা অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ইউরিয়াতে পরিণত করতেছে না। এই যে পুরা প্রসেস, এই যে পুরা প্রসেস, এই প্রসেসটার নাম কি জানো, অর্নিথিন চক্র। কি চক্র বলতো হচ্ছে অর্নিথিন চক্র। তো মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে কি জানো, যে আমাদের শরীরে যকৃত যে ইউরিয়া তৈরি করে কোন চক্রের মাধ্যমে, অর্নিথিন চক্রের মাধ্যমে। বা দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে যে অর্নিথিন চক্রটা এর মাধ্যমে কি তৈরি হয়, ইউরিয়া। বডির কোথায় হয়, যকৃততে। ক্লিয়ার? ওকে খালিদ, আমি সময় দেই, ঠিক আছে? আচ্ছা আরও একটু সময় দিব। তাহলে তোমরা কি পুরো ঘটনাটা বুঝতে পারছো? তাহলে এইবার তাহলে তুমি বুঝতেছো তোমার বডিতে যে ইউরিয়া তৈরি হচ্ছে তার উৎস কিন্তু আমিষ বা অ্যামাইনো অ্যাসিড। তাহলে বলো তো, যারা কিডনির পেশেন্ট, ইউরিক অ্যাসিড এইটাও যকৃততে তৈরি হয় অন্য একটা চক্রের মাধ্যমে। ওগুলো তোমাদের সিলেবাসে নাই, ওগুলো তোমাদের বইতেও নাই, ঠিক আছে? আবার ইউরিক অ্যাসিড কিছু কিছু কিডনিতেও তৈরি হয়। তো দেখো এবার একটু কমন সেন্স কাজে লাগাও তো, কমন সেন্স। তাহলে তোমার বডিতে ইউরিয়া তৈরি হচ্ছে অতিরিক্ত আমিষের কারণে। তাহলে কোন একটা পেশেন্ট যদি কিডনির থাকে, কিডনি পেশেন্ট মানে বুঝতেছো যে তার বডি থেকে ইউরিয়াটা দূর করতে পারতেছে না, বলো তো কিডনির পেশেন্টকে তাহলে তুমি কোন ধরনের খাবার খাইতে নিষেধ করবা বলো তো? কিডনির পেশেন্ট মানে যাদের কিডনিতে সমস্যা, তাদেরকে তুমি কোন ধরনের খাবার খাইতে নিষেধ করবা? কোন ধরনের খাবার খেতে নিষেধ করবা? এই যে ঐশী কিন্তু কারেক্ট আনসার, প্রোটিন। নিশান আমিষ, এই যে সৌমিক আমিষ, ঠিক আছে, এই যে আমিষ। দেখছো? তাহলে তুমি যদি বুঝতে পারো ঘটনাটা, তাহলে আজকে থেকে যখনই তুমি তোমার ফ্যামিলি বা ধরো আত্মীয় কারোর সাথে এরকম কথা বলো, সে বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি তো ভবিষ্যতে ডাক্তার হবা, তো আমার তো কিডনিতে সমস্যা, এখন কি করব? তুমি বলবা যে দেখেন আমি তো এখনো ডাক্তার হই নাই, বাট আপনাকে এইটুকু কথা বলতে পারি যে আপনি আমিষ জাতীয় জিনিস বেশি একটা খাবেন না, ঠিক আছে? ওকে, তাহলে দেখো ওই যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড ভেঙে কিটো অ্যাসিড আর অ্যামোনিয়া হয়, সেই অ্যামোনিয়াটাই দেখো এই যে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করে, ঠিক আছে? আমরা এটা পড়ে ফেলছি, ঠিক আছে? থ্যাংক ইউ আলিভা, ঠিক আছে? তো দেখো এই যে বিগত বছরে যে ইউরিয়া তৈরির সাথে সংশ্লিষ্ট চক্র কোনটা, দেখো তো এই যে যশোর বোর্ডের প্রশ্ন, অর্নিথিন চক্র, তাই না? মূত্র সৃষ্টি, দেখো মূত্র সৃষ্টির 3টা ধাপ আছে, দেখো এই যে অতি সূক্ষ্ম পরিস্রবণ বা ইংলিশে বলা হয় আল্ট্রাফিল্ট্রেশন, টিউবুলার পুনর্শোষণ এবং লাস্টে কি বলতো সক্রিয় ক্ষরণ। দেখো সব কিন্তু আমাদের হচ্ছে কি পড়া কমপ্লিট, দেখছো? এবং এই মূত্র তৈরির এই ধাপগুলা কে আবিষ্কার করে? একজন বিজ্ঞানী, নাম হচ্ছে গিয়ে কি বিজ্ঞানী কুশনি। কি বলতো, বিজ্ঞানী কুশনি। বিজ্ঞানী কি কুশনি, দেখছো? ওই যে অতি এখন কিভাবে হয়, ওই দেখো এই যে গ্লোমেরুলাসের মধ্যে হচ্ছে কি এটা হয়, ঠিক আছে? আমাদের এটা পড়া ডান, এগুলো আমাদের পড়া ডান। টিউবুলার পুনর্শোষণ, দেখো তো এই যে কোন অঞ্চলে হয়, এই যে অঞ্চল কোনগুলোতে হয়, এই যে গোড়াদেশীয় পেঁচানো নালিকা, লুপা ভেনলি এবং দূরবর্তী পেঁচানো নালিকা, এই 3টা জায়গায় কি হয় বলতো হচ্ছে গিয়ে কি টিউবুলার পুনর্শোষণ হয়। এবং সব থেকে বেশি কোন জায়গায় হয়? সব থেকে বেশি হয় হচ্ছে গিয়ে কি এই যে গোড়াদেশীয়তে, কি সব থেকে বেশি, ঠিক আছে? ডান। তারপরে যে সক্রিয় ক্ষরণ, কি বলতো সক্রিয় ক্ষরণ, এই যে তোমার এই জায়গাগুলোতে সক্রিয় ক্ষরণ হয়। এবং শুনো একটা জিনিস লাগবে যে সক্রিয় ক্ষরণ কাদের হয়, সক্রিয় ক্ষরণ, সক্রিয় ক্ষরণ এটা আসলে কাদের হয়? দেখো এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, মনে রাখবা। সক্রিয় ক্ষরণ হয় হচ্ছে হাইড্রোজেন আয়ন, অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে? এদের হচ্ছে মেইনলি সক্রিয় ক্ষরণটা হয়।
এটাও বাবু চ্যাপ্টার, মানে দেখো এই যে পড়া কিন্তু আমাদের বোঝার টপিক কিন্তু শেষ। এবার দেখো কুইজ 3, দেখো খেয়াল করে যে গ্লোমেরুলাস ফিল্ট্রেশনের অধিকাংশ পুনর্শোষণ হয় কোন অংশে? দেখো যশোর বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, 3টা জায়গায় কিন্তু এই প্রশ্নটা হচ্ছে যে ওই যে ফিল্টার যে করতেছে তার ম্যাক্সিমাম কোন জায়গায় পুনর্শোষিত হয়, ঠিক আছে? তোমাদের জন্য এই যে কুইজটা আমি এই যে লঞ্চ করে দিলাম, বলো কি হবে অ্যান্সার বলো। এইটা একদম সবারই পারা উচিত, দেখো আমি যে ওই জিনিসটা বুঝাই দিছি ওইটার ভিতরে তোমাদের একদম সব পড়া কিন্তু অটোমেটিক চলে আসছে, ঠিক আছে? ওকে, সো আমরা হচ্ছে দেখো ম্যাক্সিমাম কিন্তু কারেক্ট অ্যান্সার দিছে। আমরা হচ্ছে গিয়ে কি 1 থেকে 5 পর্যন্ত গুণে শেষ করব, 1 2 3 4 4.5 and 5 শেষ। অ্যান্সারটা কি বলতো হচ্ছে গিয়ে কি ওই যে নিকটবর্তী পেঁচানো নালিকা, তাই না? নিকটবর্তী পেঁচানো নালিকা। এটা যারা যারা ভুল করছে আর কিচ্ছু বলার নাই তোমাদের, ঠিক আছে? আমি এটা বারবার পড়ায়ও দিলাম, ঠিক আছে? লিখে দিলাম, পড়ায়ও দিলাম, এবং এই জিনিসগুলো পরীক্ষায় আসলে অবশ্যই 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 আমাদের কি বলতো পারতে হবে। সো দেখি, সৌমিক ফার্স্ট হয়েছে, ইমন, নিশান, মাহেদি, অনন্যা, রবিউল, রামিম, আয়শা, তাসনিম, রোকসানা, কংগ্রাচুলেশন সবাইকে, ঠিক আছে? এবার দেখো বিগত বছরের প্রশ্ন, নেফ্রনের নিকটবর্তী নালিকায় কোনটা কোনটা ঘটে? দেখো যে নিকটবর্তী নালিকায় কিন্তু পুনর্শোষণ হয় আর ক্ষরণটা হয়, ফিল্ট্রেশন কিন্তু এখানে হয় না। দেখো আমরা জানি, আচ্ছা ক্ষরণও হয় না, অ্যাকচুয়ালি ক্ষরণও হয় না, শুধুমাত্র 2 নাম্বারটাই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? শুধুমাত্র 2 নাম্বারটাই, শুধুমাত্র কি হয় বলতো পুনর্শোষণটা হচ্ছে গিয়ে কি হয়, তাই না? নিকটবর্তী নালিকায়, তো কি বলতো অপশন এ হবে, অপশন এ হবে। এবার দেখো মূত্র, দেখো এই জিনিসটা আমরা একটু পূরণ করি। আমাদের বডিতে টোটাল প্রতিদিন কতটুকু মূত্র তৈরি হয়? প্রতিদিন 0.5 লিটার থেকে 2.5 লিটার পর্যন্ত মূত্র তৈরি হইতে পারে, ঠিক আছে? এবং মূত্রের বর্ণটা কীরকম? হলুদ। কি বলতো হচ্ছে গিয়ে কি হলুদ, কি হলুদ। এবং এই যে হলুদ বর্ণের মূত্র হয় কেন জানো? একটা পদার্থের কারণে, তার নাম হচ্ছে ইউরোক্রোম। কি বলতো হচ্ছে ইউরোক্রোম। আর মূত্রের গন্ধটা কি ঝাঁঝালো না? গন্ধটা কি বলতো হচ্ছে গিয়ে কি ঝাঁঝালো, কি ঝাঁঝালো। এই ঝাঁঝালো গন্ধের জন্য আসলে দায়ীকে একটা পদার্থ, তার নাম কি? না সাদাও হয় কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে কি ওই যে হালকা হলুদ। আচ্ছা হলুদ না বলে এটাকে এভাবে বলবা খরবর্ণ। কি বর্ণ বলতো হচ্ছে খরবর্ণ, খরবর্ণ। ওই যে গরুর খড় আছে না, সাদাও না হলুদও না, একটু ওই রকম হচ্ছে হয়। এই যে ঝাঁঝালো যে তোমার হচ্ছে বর্ণ, এই ঝাঁঝালো গন্ধের জন্য দায়ীকে শুনবা একটা পদার্থ, তার হচ্ছে ইউরিনোড। তার নাম কি বলতো ইউরিনোড, তার নাম কি ইউরিনোড। মূত্রের আপেক্ষিক গুরুত্ব মানে ঘনত্ব হচ্ছে কত শুনবা? এই যে 1.016 থেকে সামথিং। রাসায়নিক ধর্ম এটা হচ্ছে সামান্য ক্ষারীয়, সামান্য কি বলতো হালকা ক্ষারীয়। ডায়ুরেটিক্স বা মূত্রবর্ধক মানে কি বলতো যেই জিনিসগুলো খাইলে মূত্রের পরিমাণ বাড়ে। তুমি চিন্তা করো কি খাইলে মূত্র বাড়তে পারে? তোমার চা, কফি, ইভেন তোমার হচ্ছে লবণ। কি বলতো হচ্ছে লবণ, তাই না? এই জিনিসগুলো খাইলে বডিতে কিন্তু মূত্রের পরিমাণ বেড়ে যায়। জন্ডিস হলে তো অনেক বেশি হলুদ হয়, কেন? তখন হচ্ছে যে বিলিরুবিন থাকে। কি থাকে? বিলিরুবিন। তখনের যে হলুদ এটা হচ্ছে বিলিরুবিনের জন্য, ঠিক আছে? এবং দেখো এই যে আরো কিছু ছোট ছোট জিনিস থাকে, যেমন তো টোটাল মূত্রের মধ্যে দেখো পানির পরিমাণ হচ্ছে কি 95% লাগবে। টোটাল মূত্রের মধ্যে ইউরিয়া থাকে 2%, ইউরিক অ্যাসিড দেখছো 0.05%, ঠিক আছে? এই যে ক্রিয়েটিনিন দেখো যে কত থাকে, এটা লাগবে, হ্যাঁ 0.07। সোডিয়াম কতটুকু থাকে, পটাশিয়াম কতটুকু থাকে, এগুলো পারলে পড়বা, না হইলে সমস্যা নাই, ঠিক আছে? এবার দেখো মূত্রের হচ্ছে গিয়ে কি অস্বাভাবিক উপাদান। দেখো মূত্রের ভেতরে যদি গ্লুকোজ চলে আসে, কি চলে আসে? গ্লুকোজ চলে আসে, কোন রোগে হয়? কি বলতো কোন রোগে হয়? ডায়াবেটিস। কি বলতো হচ্ছে গিয়ে কি ডায়াবেটিসে, কি বলতো হচ্ছে গিয়ে কি ডায়াবেটিস, ঠিক আছে? মূত্রের ভেতরে প্রোটিন চলে আসে কখন? কখন প্রোটিন চলে আসে? ওই যে প্রোটিন চলে আসে ধরো তোমার হচ্ছে গিয়ে কি ওই যে লিম্ফোমা, কি বলতো হচ্ছে গিয়ে কি বিভিন্ন লিম্ফোমা বা বিভিন্ন ধরনের তোমার হচ্ছে গিয়ে কি ক্যান্সার বা টিউমার এইগুলাতে চলে আসে। অ্যান্ড লিপিডও অলমোস্ট প্রায় হচ্ছে গিয়ে কি সেম কজগুলোতে চলে আসে। কিটোন বডি, কি বলতো হচ্ছে গিয়ে কি কিটোন বডি, কি বলতো হচ্ছে গিয়ে কি কিটোন বডি কখন চলে আসে মূত্রের ভিতরে? কে বলতে পারবে? ঠিক আছে বলো তো।
কিটোন বডি কখন চলে আসে মূত্রের ভিতরে? ওই তো লিম্ফোমা লিউকোমিয়া একই রকম, ঠিক আছে? বলো, পানি পান করলে তো বাড়বে, তাছাড়া কি মনে হয় যে কিটোন বডি কখন চলে আসে মূত্রের ভিতরে? কেউ কি পারবা? না, জন্ডিস না। শোনো, এইটাও হচ্ছে গিয়ে কি তোমার মানে কি বলে এটাকে, যে কিটোন বডি তোমাদের বইতে একরকম লেখা আছে, বাট অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে হ্যাঁ অনেক বেশি ডায়াবেটিস, কি বলতো, অনেক বেশি পরিমাণ হচ্ছে গিয়ে কি ডায়াবেটিসে এটা চলে আসতে পারে। এবার যে বিলিরুবিন, লিম্ফ নোডের ক্যান্সারকে লিম্ফোমা বলি, ঠিক আছে? হ্যাঁ, লিম্ফ নোডের ক্যান্সারকে আমরা লিম্ফোমা বলি। বিলিরুবিন চলে আসে কোথায় বলতো, হচ্ছে গিয়ে কি জন্ডিস, কি বলতো, হচ্ছে গিয়ে কি জন্ডিস। আর দেখো মূত্রে রক্ত, আসলে তোমাদের বডিতে হ্যাঁ এই তো ডায়াবেটিস বা কি, হ্যাঁ ভেরি গুড খালিদ, ঠিক আছে? রক্ত, দেখো তোমাদের বইতে অনেক একটু ভুল লেখা আছে, রক্ত আসলে মূত্রের মধ্যে অনেক কারণে চলে আসতে পারে। কিডনিতে আঘাত, কি বলতো, বিভিন্ন আঘাতের কারণে আসতে পারে। তারপরে যে বৃক্কে পাথর হয় না, পাথরের কারণে হচ্ছে গিয়ে কি আসতে পারে, বুঝতে পারছো? এবং আবার বেশ কিছু কি বলতো, ওই যে ক্যান্সার, কি বলতো, লিউকেমিয়া, কি বলতো হচ্ছে লিউকেমিয়া, ঠিক আছে, লিম্ফোমা, ঠিক আছে, এই সব কিছুতেও চলে আসতে পারে। ক্লিয়ার? ওকে, তাহলে কোন রোগগুলোতে মূত্রে কি অবস্থান করতে পারে আমরা বুঝলাম। এইবার শুনো, মূত্রে যদি গ্লুকোজ থাকে তখন সেই তোমার হচ্ছে গিয়ে কি গ্লুকোজটাকে আমরা কি বলি, বা সেই মূত্রটাকে আমরা কি বলি, ঠিক আছে, গ্লুকোসোরিয়া, ঠিক আছে? এই বানানটা এক এক জায়গায় এক একভাবে লেখা আছে, এক জায়গায় গ্লাউকোসোরিয়া লেখা আছে, এক জায়গায় গ্লুকোসোরিয়া লেখা আছে, তুমি যেইটা লিখবে ওইটাই কারেক্ট। মূত্রে যদি প্রোটিন থাকে সেটাকে আমরা কি বলি, প্রোটিনিউরিয়া, কি বলি বলো তো, হচ্ছে গিয়ে কি প্রোটিনিউরিয়া, ঠিক আছে? মূত্রে যদি লিপিড থাকে সেটাকে আমরা কি বলি, লিপিউরিয়া, ঠিক আছে, লিপুরিয়া। বা বানানগুলা এক এক বইতে এক এক রকম, কারণ এগুলো ইংলিশ ট্রান্সলেশন করছে তো। কিটোন বডি থাকলে বলো কি বলি এটাকে আমরা, বলো তো, কিটোন বডি থাকলে এটাকে আমরা কি বলি বলো? এই কিটোন বডিটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কিটোন বডি কি, ওই যে প্রোটিন ভেঙে দেখো তো কি তৈরি হচ্ছিল, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড ভাঙলে কি অ্যামোনিয়ার কি কিটো অ্যাসিড পাচ্ছিলাম না, ওই কিটো অ্যাসিডের উপাদানই হচ্ছে কিটোন বডি, ঠিক আছে? ঠিক আছে, কিটোরিয়া, ভেরি গুড। কি কিটোরিয়া, কিটোরিয়া। বিলিরুবিন থাকলে কি বলি সেটাকে আমরা হচ্ছে গিয়ে কি, ঠিক আছে, কি বিলিরুবিনিয়া, কি বলতো, বিলুরিবিনিয়া, ঠিক আছে? আর তারপর রক্ত থাকলে এটাকে আমরা বলি হেমাচুরিয়া, কি বলতো, হেমাচুরিয়া, ঠিক আছে? ঠিক আছে, কিটোরিয়া, হ্যাঁ, বা কিটোরিয়া বা কিটোনিউরিয়া, এটা তোমরা যে যেটা বলো, ঠিক আছে, যে যেভাবে বলো, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এগুলার অনেক, শোনো, এগুলার এক একটা অনেক জায়গায় এক এক রকম এক একভাবে টার্ম দেওয়া আছে, ঠিক আছে? এখানে কিটোনিউরিয়া বললেও সমস্যা নাই, কিটো, ঠিক আছে, কিটোনিউরিয়া। বা তুমি যদি নয়রস্যু লেখো তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে? হ্যাঁ, কিটোনিউরিয়া বলে, কিটোরিয়াও বলি আমরা, ঠিক আছে? কিটোন বডির পরিমাণের উপর ডিপেন্ড করে। তো মোটামুটি যে কোন মূত্রটাকে কি নামে ডাকা হয় এই জিনিসটা হচ্ছে ডাকবা, এবং কোন রোগে আমরা এগুলো পাই। কারণ কি দেখো, খেয়াল করো, এটা কেন ইম্পর্টেন্ট। ধরো কেউ একজন আসছে, সে তার প্রস্রাবের সমস্যা নিয়ে আসছে, তার আমি টেস্ট করে দেখলাম কি তার মূত্রে কিটোন বডিজ আছে, তাহলে তার তখন কিন্তু দেখো তো আমার কোনো লিম্ফোমা বা আমি তার তোমার হচ্ছে গিয়ে কি বলতো, তার হচ্ছে পাথর, লিউকোমিয়া, জন্ডিস, এগুলো কিন্তু আমি কি করবো না বলতো, চিন্তা করব না। আবার কেউ একজন আসছে, সে হচ্ছে গিয়ে কি আমাদেরকে মানে তার এই মূত্রে সমস্যা, সে হচ্ছে তার মূত্রে আমরা প্রোটিন বেশি পাইছি, কি বেশি পাইছি, প্রোটিন বেশি পাইছি, তাহলে তার ক্ষেত্রে কি আমরা ডায়াবেটিস মাথায় রাখবো? তোমরাই বলো, তার ক্ষেত্রে কি আমরা মাথায় কি ডায়াবেটিস রাখবো? মাথায় কিন্তু ডায়াবেটিসও রাখবো না, জন্ডিসও রাখবো না, আমরা হচ্ছে পাথর, আঘাত, এইগুলোও কিন্তু আমরা রাখবো না। তখন আমরা চিন্তা করবো, ঠিক আছে, তার কোনো ক্যান্সার, লিম্ফোমা বা লিউকোমিয়া এই জিনিসগুলো আছে কিনা, ঠিক আছে? মূত্রে লিপিড এইটাও কখন আসে, এই যে লিম্ফোমা হইলে আসে, লিউকোমিয়া এই জিনিসগুলো হইলেও কি আসে বলতো, হচ্ছে মূত্রের ভিতরে লিপিড বা চর্বি হচ্ছে চলে আসে, ঠিক আছে? আবার ধরো কেউ একজন আসছে, মূত্রে সমস্যা, সারা বডি হলুদ হয়ে আছে এবং মূত্রের ভিতরে আমরা কি পাইলাম, বিলিরুবিন পাইলাম, তাহলে দেখো তো আমরা তার কি এই যে তোমার ডায়াবেটিস, লিম্ফোমা, লিউকোমিয়া এগুলোকে আমরা চিন্তা করব? কখনো চিন্তা করব না। আর দেখো যে কেউ একজন যখন
আসছে, সে বলতেছে কি স্যার আমার মূত্র একদম লাল হচ্ছে, কিরকম লাল, রক্তের মতো। পরীক্ষা করে দেখলাম কি তার মূত্রে রক্ত আছে। তাহলে তার মূত্রে রক্ত আসলে তখন আমরা ডায়াবেটিসও চিন্তা করব না, আমরা জন্ডিসও চিন্তা করবো না, তখন কিন্তু চিন্তা করবো যে হ্যাঁ তার এখানে কোনো আঘাত পাইছিল কিনা, বা তার বৃক্কে কোনো পাথর আছে কিনা, বা তার কোনো লিউকেমিয়া লিম্ফোমা আছে কিনা। বুঝতে পারছো কেন এই জিনিসটা হচ্ছে গিয়ে কি আমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা রোগ শনাক্ত করি এগুলোর মাধ্যমে। তো দেখো এই যে 4 নাম্বার এবং আজকের হচ্ছে লাস্ট কুইজ তোমাদের জন্য। দেখো এই যে খেয়াল করো, দিনাজপুর বোর্ড, চিটাগাং বোর্ড, কুমিল্লা বোর্ডে আসা মূত্রের ক্ষরবর্ণের জন্য দায়ী উপাদান কোনটা, এবং এটা কিন্তু মাদ্রাসা বোর্ডেও আসছে অনেকবার। ক্ষরবর্ণ মানে রংটা যে হলুদ হয়, এটার জন্য দায়ী হচ্ছে কে? ঠিক আছে, তোমাদের জন্য এই যে আমি লঞ্চ করলাম, দেখি এটা সবাই পারা উচিত, সবারই কিন্তু এটা পারা উচিত, সবারই এটা পারা উচিত, পারা উচিত, পারা উচিত, পারা উচিত। ঠিক আছে, আমি লিখে দিছিলাম। ওকে, সো ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। আমি 1 থেকে 5 পর্যন্ত গুণে শেষ করতেছি। 1 2 3 4 4.5 and 5 শেষ। এটার আনসার কিন্তু কি বলতো হচ্ছে কি এই যে আমাদের ইউরোক্রোম। কি বলতো? ইউরোক্রোম, তাই না? এটার কারণে মূত্র হলুদ হয়, আর ইউরিনোডের কারণে গন্ধটা কীরকম হয়, ঝাঁঝালো ধরনের হচ্ছে গিয়ে কি হয়। সো দেখি আমরা লিডার বোর্ডটা হচ্ছে গিয়ে কি দেখি যে কারা হচ্ছে গিয়ে কি টপ করছে। অনন্যা, সৌমিক, ইমন, কেকা, ফাহিম, রবিউল, তাসনিম, ঐশী, মৌলিকা অ্যান্ড নাদিয়া, কংগ্রাচুলেশন সবাইকে। ঠিক আছে, এবার আসলে আমরা বাকি জিনিসপত্র দেখি। দেখো বিগত বছরের প্রশ্ন, এই অঙ্গের পরিশ্রিত তরলে ক্রিয়েটিনিনের পরিমাণ কত? দেখছো যে ক্রিয়েটিনিন কত ছিল, দেখো তো ক্রিয়েটিনিন ছিল হচ্ছে গিয়ে কি ওই যে পয়েন্ট, দেখি তো ক্রিয়েটিনিন কত ছিল, ওই যে ক্রিয়েটিনিন ছিল 0.07, তাই না? 0.07, দেখছো ওই যে যেগুলো বললাম এগুলো পড়তে হবে। ঠিক আছে, মূত্রে বিদ্যমান নন নাইট্রোজেনাস উপাদান কোনটা? দেখো যে এই জিনিসটা তোমাদের আগের এডিশনের বইগুলোতে ছিল, এখন হচ্ছে গিয়ে কি নাই, এই ইনফরমেশনটা এখন হচ্ছে এরকম নাই। নন নাইট্রোজেনাস উপাদান কোনটা, মানে নাইট্রোজেন নাই এরকম উপাদান কোনটা? নাইট্রোজেন নাই। দেখো খেয়াল করে যে ইউরিয়ার ভিতরে নাইট্রোজেন আছে, ইউরিক অ্যাসিডের ভিতরে নাইট্রোজেন আছে, ক্রিয়েটিনের ভিতরে নাইট্রোজেন আছে, কিটোন বডির ভিতরে কিন্তু কোনো কি নাই বলতো? নাইট্রোজেন নাই। এই যে কিটোন বডির ভিতরে কোনো কি নাই বলতো? নাইট্রোজেন নাই। এই ইউরিক অ্যাসিডের ভিতরেও নাইট্রোজেন আছে, ইউরিক অ্যাসিডের ভিতরেও নাইট্রোজেন আছে। ঠিক আছে, ইউরিক অ্যাসিডের ভিতরেও কি আছে? নাইট্রোজেন আছে। ইউরিক অ্যাসিড আসছে ইউরিয়া থেকে, আর ইউরিয়ার মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে না? ঠিক আছে, কিটোন বডিজ হবে। কি বলতো? কিটোন বডিজ। এইচএসএ এই চ্যাপ্টার থেকে এইচএসসিতে একটা কোশ্চেন থাকবে, একটা সিকিউ একদম শিওর শর্ট থাকবেই। দেহরসে অতিরিক্ত পানি হলে তোমরাই বলাই, তুমি জাস্ট খালি নর্মাল ঘটনা চিন্তা করো, তোমার শরীরে মানে তুমি যদি আজকে বেশি পরিমাণ পানি খাও, তাহলে তোমার বডিতে আজকে কি বলতো বেশি পরিমাণ মূত্র তৈরি হবে, তাই না? তোমার বডিতে বেশি পরিমাণ পানি বেশি হইলে বেশি পরিমাণ মূত্র তৈরি হবে। কি বলতো? বেশি পরিমাণ মূত্র তৈরি হবে। এবং বলতো তোমার বডিতে মূত্র যখন বেশি তৈরি হবে, সেই মূত্রটা ঘন হবে নাকি হালকা হবে বলতো? তুমি বলো, তুমি আজকে কোনো কিছুর ঘনত্ব, ঘনত্ব মানে কি রো, রো ইজুকাল কি বলতো? এম বাই কি ভি না? তাহলে তোমার বডিতে আজকে যদি মূত্রের পরিমাণ ভি হচ্ছে বেড়ে যায়, তাহলে তোমার সেই মূত্রের ঘনত্ব কি কমে যাবে। ভেরি গুড। কি বলতো? তাহলে ঘনত্ব কি বলতো হচ্ছে গিয়ে কি ঘনত্ব কিন্তু কম হবে, তাই না? আর এই যে দেখো শরীরে তোমার হচ্ছে গিয়ে কি তোমার কি বলতো হচ্ছে গিয়ে কি দেহরসে অতিরিক্ত পানি হলে, ঠিক আছে, তখন বেশি পরিমাণ মূত্র এবং ঘনত্ব কি বলতো কম হয়ে যায়। ঠিক আছে, আর প্রশ্ন হচ্ছে দেহে যদি পানির পরিমাণ স্বাভাবিক থেকে কম হয়, এই যে এখন তোমরা রোজা রাখছো, খেয়াল করে দেখো, একদম পুরা রিলেট করো, সারাদিনে পানি খাচ্ছ না, তুমি যখন রাত্রেবেলা মূত্র ত্যাগ করবা দেখবা যে তোমার মূত্রের পরিমাণ কিন্তু কি হবে বলতো? কম হবে। কি বলতো হচ্ছে গিয়ে কি কম হবে, এবং তোমার কিন্তু সেই মূত্রটা কি বলতো? ঘন হবে। কি বলতো হচ্ছে গিয়ে কি ঘন হবে, তাই না? সেই মূত্রটা কি বলতো? ঘন হবে। এবং এই যে দেখো এখন যে তোমার হচ্ছে মূত্রের পরিমাণ কম এবং মূত্রের যে ঘন হচ্ছে, এই জিনিসটা নিয়ন্ত্রণ করতেছে একটা হরমোন। সেই হরমোনের নাম কি? একটা হরমোন হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে, তার নাম হচ্ছে গিয়ে কি এডিএইচ হরমোন। কি বলতো? এডিএইচ বা অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। ঠিক আছে, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, বোঝা গেছে? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। ওকে, এবার দেখো রক্তে সোডিয়ামের মাত্রা হচ্ছে গিয়ে কি নিয়ন্ত্রণ। কি বলতো? রক্তে সোডিয়ামের মাত্রা হচ্ছে গিয়ে কি নিয়ন্ত্রণ। দেখো এই জিনিসটা একটু সিম্পল ওয়েতে আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে কি বলে দিই। হ্যাঁ, আমাদের বডিতে, আচ্ছা তোমরা কি এরকম ঘটনা কি শুনছো কিনা আমাকে একটু জানাও তো একদম 1 মিনিটের ভিতরে, যে একটা লোক
কিডনিতে সমস্যা ছিল, রাতের বেলা হুট করে মারা গেছে। শুনছো এরকম ঘটনা? যে দেখবা যে কিডনির পেশেন্টরা ম্যাক্সিমামই শুনবা কি যে হঠাৎ করে রাতের বেলা মারা গেছে। শুনছো? কিডনির পেশেন্টটা হঠাৎ করে কি বলতো হচ্ছে গিয়ে কি মারা গেছে। শুনছো? পানি বেশি না খাইতে বলে আর কিছু করার নাই। শুনছো না এই কাহিনী? এই যে অনেকে কিন্তু শুনছে, শ্রেয়ান্তি শুনছে, মৌলিকা শুনছে, ঠিক আছে, সবাই শুনছে। কেন হয় শুনবা? আমাদের শরীরে আমাদের যে কিডনি ও করে কি জানো, আমাদের শরীরে বিভিন্ন আয়নের হচ্ছে সমতা রক্ষা করে। কি বলতো? বিভিন্ন আয়নের সমতা রক্ষা করে। কি কি আয়ন? পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, এইগুলা। কোনো কারণে যদি আমাদের সোডিয়াম আয়নটা কমে যায় তখন আমাদের বডিতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। শুনছো না যে ইলেকট্রোলাইট বা বিভিন্ন খনিজ বা লবণের হচ্ছে গিয়ে কি ভারসাম্য হারায় ফেলে এবং তখন হচ্ছে গিয়ে কি মারা যায়। তো আমাদের বডিতে এই সোডিয়ামের পরিমাণটাও কিন্তু কে হচ্ছে গিয়ে কি ব্যালেন্স করে? বৃক্ক করে। কিভাবে করে? এই দেখো কাহিনীটা বোঝার চেষ্টা করো। যে আমাদের সবার ফার্স্টে দেখো, যখনই রক্তে হচ্ছে সোডিয়ামের পরিমাণ কমে যায় তখন রক্তের চাপ এবং আয়তন দুইটাই হচ্ছে কমে যায়। বুঝতে পারছো? দুইটাই কমে যায়। ফলে বৃক্কের জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স থেকে একটা এনজাইম ক্ষরণ হয়, তার নাম হচ্ছে গিয়ে কি রেনিন। ঠিক আছে? এই জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সটা কোন জায়গায়? ধরো এই যে হচ্ছে একটা বৃক্ক, হ্যাঁ, এই যে হচ্ছে একটা বৃক্ক। এই বৃক্কের এই যে দেখো তো, মনে আছে আমরা বাইরের অঞ্চলটাকে কি বলছিলাম? কর্টেক্স বলছিলাম। বাইরের অঞ্চলটাকে আমরা কি বলছিলাম? কর্টেক্স বলছিলাম। আর ভেতরের অঞ্চলটাকে কি বলছিলাম বলতো? মেডুলা। কি বলতো? মেডুলা। তো এই মেডুলার ভেতরে এরকম একটু অঞ্চল আছে, এই অঞ্চলের নাম কি বলতো? জাক্সটাগ্লোমেরুলার অঞ্চল। তো যখনই রক্তে সোডিয়ামের পরিমাণ কমে যায়, রক্তের চাপ এবং রক্তের আয়তন দুটাই কমে যায় এবং তার ফলে এই বৃক্কের ভেতরে জাক্সটাগ্লোমেরাস কমপ্লেক্স, এইখান থেকে একটা এনজাইম ক্ষরণ হয়। দেখো এই যে খেয়াল করো, একটা এনজাইম, সেই এনজাইমের নাম কি? রেনিন এনজাইম ক্ষরণ হয়। এই রেনিন এনজাইম করে কি জানো? রক্তে চলে যায়। রক্তে যে অ্যানজিওটেনসিনোজেন নামক এক প্রকার প্রোটিনকে অ্যানজিওটেনসিনে পরিণত করে। এই অ্যানজিওটেনসিন করে কি জানো? বৃক্ক থেকে বের হয়। বের হয়ে বৃক্কের মাথার উপর এরকম একটা টুপির মতো আছে, এরকম একটা টুপির মতো আছে। এই টুপির নাম কি জানো? অ্যাড্রেনাল গ্রন্থি। কি গ্রন্থি বলতো? হচ্ছে কি? অ্যাড্রেনাল গ্রন্থি। ঠিক আছে? এই গ্রন্থি থেকে বিভিন্ন হরমোন হচ্ছে কি ক্ষরণ হয়। ওই যে অ্যানজিওটেনসিন অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন নামক এক প্রকার কি বলতো হরমোন হচ্ছে গিয়ে কি ক্ষরণ করে। ওই অ্যালডোস্টেরন করে কি জানো? বৃক্কের ওই যে দূরবর্তী প্যাঁচানো নালিকা ছিল না নেফ্রনের, ওইখান থেকে বেশি বেশি পরিমাণ সোডিয়ামকে পুনর্শোষণ করে এবং রক্তে সোডিয়ামের পরিমাণ কি বলতো আবার স্বাভাবিক হয়ে আসে। ঠিক আছে? এবং এই দেখো, এই যে তোমার আমার বৃক্কে সব সময় বা আমাদের বডিতে সোডিয়ামের পরিমাণটা কি দেখো তো, যে অ্যালডোস্টেরন নামক একটা হরমোন কি দিন শেষে কি নিয়ন্ত্রণ করতেছে না? এই জন্য এটাকে কি বলে শুনবা? লাইফ সেভিং হরমোন। কি বলতো? হচ্ছে কি? লাইফ সেভিং হরমোন। বুঝতে পারছো? এই হচ্ছে গিয়ে কি কাহিনী। তো এই জিনিসটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট খালি জেনে রাখো যে আমাদের বডিতে সোডিয়াম পটাশিয়ামের যে ব্যালেন্স, এইটা হচ্ছে কিডনি রক্ষা করে। কিভাবে? রক্তে সোডিয়ামের পরিমাণ কমে গেলে রক্তচাপ কমে যায়, সেটা হচ্ছে বৃক্কের জাক্সটাগ্লোমেরুলাস অঞ্চল বুঝতে পারে এবং বুঝতে পেরে সে একটা এনজাইম ক্ষরণ করে, নাম হচ্ছে রেনিন। সেই রেনিনটা অ্যানজিওটেনসিনোজেন নামক একটা প্রোটিনকে সক্রিয় করে অ্যানজিওটেনসিনে পরিণত করে। সেইটা বৃক্ক থেকে বের হয়ে বৃক্কের মাথার অ্যাড্রেনাল কর্টেক্সে যায়, যে ওইখান থেকে একটা হরমোন ক্ষরণ করে, নাম কি? অ্যালডোস্টেরন, যেটা হচ্ছে সোডিয়ামের পুনর্শোষণ হচ্ছে গিয়ে কি বাড়ায়। ঠিক আছে? রোগী মারা যায় কেন? দেখো, যার বৃক্ক নষ্ট হয়ে গেছে বা যার বৃক্কে সমস্যা হয়ে গেছে, তার বৃক্কের এই জাক্সটাগ্লোমেরুলাস কমপ্লেক্স কি বুঝতে পারতেছে যে আমার হ্যাঁ সোডিয়ামের পরিমাণ কমে গেছে, বা বুঝতে পারলেও তার বৃক্ক কি বৃক্কের মাথার উপর যে অ্যাড্রেনাল গ্রন্থি আছে সেখান থেকে কি যে অ্যালডোস্টেরন হরমোনটাকে কি নিঃসরণ করতে পারতেছে? পারতেছে না। তার মানে দিন শেষে সোডিয়ামের পরিমাণ কমে যাচ্ছে। সোডিয়ামের পরিমাণ কমে গেলে তোমার বডিতে যখনই সোডিয়ামের পরিমাণ কমে যাবে অটোমেটিক্যালি তোমার বডিতে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাবে। আর পটাশিয়াম করে কি জানো? হার্টের মাসেলগুলোকে শক্ত করে ফেলে, হার্ট বিট করতে পারে না, তখনই মানুষ মারা যায়। ঠিক আছে? দেখো ঘটনাটা দেখো কার সাথে রিলেটেড, এগুলো হচ্ছে আর একটু বড় ক্লাসে যখন উঠবা তখন আরো ডিটেলসে বুঝবা। মানে এরপরে তো গেলে তো মেডিকেল বা এইসব জায়গায়, তাই না? সোডিয়ামের পরিমাণ যখনই আমাদের শরীরে কমে যায় অটোমেটিক্যালি পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায়। আর পটাশিয়াম করে কি? হার্টের যে মাসেলগুলোকে শক্ত করে ফেলে। তার মানে কি? হার্ট আর বিট করতে পারে না, ফলে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। তার মানে শোনো,
এই যে যেই সকল মানুষ তোমরা শুনবা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে রাতের বেলা ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করছে, ঘুমের মধ্যে কেউ হার্ট অ্যাটাক করে না। ঘুমের মধ্যে যেটা করছে সেটা কি বলতো, ওই যে তার বডির কিডনি শাটডাউন হয়ে গেছে, পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেছে, তারপরে হার্ট অ্যাটাক করে সে হচ্ছে মারা গেছে। ভেতরে কিন্তু কি ছিল বলতো, তার কিডনি দায়ী ছিল। ঠিক আছে, ক্লিয়ার? ঘটনাটা কি ক্লিয়ার? দেখো তাহলে চিন্তা করছো কিডনিটা আমাদের জন্য কত বেশি হচ্ছে কি গুরুত্বপূর্ণ। রোগী রাতে মারা যায় কেন? যে রাতের বেলা তো সে কোনো কিছু খাওয়া দাওয়া করে না, সোডিয়াম টোডিয়াম তারা খায় না, ঘুমের মধ্যে থাকে, হুট করে অফ হয়ে যায়, কিডনি হুট করে অফ হয়ে যায়, সোডিয়াম কমে যায়, পটাশিয়াম বেড়ে যায়, হার্ট মাসেল শক্ত হয়ে যায় এবং পেশেন্ট মারা যায়। ওকে, আর কোনো বইটা কিছু পাওয়া লাগবে না ইমন। ওকে, এবার দেখো বৃক্ক বিকল মানে কি, বৃক্ক কাজ করা অফ করে দিচ্ছে। দেখো দুই রকম হইতে পারে, দেখো খেয়াল করো, একটা হচ্ছে দীর্ঘক্ষণ, একটা হচ্ছে তাৎক্ষণিক। বুঝতে পারছো? মানে ধরো প্রতিদিন তোমার বৃক্ক অল্প অল্প করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম এক বছর অনেকটা ক্ষতি হয়েছে, সেটাকে আমরা বলি দীর্ঘক্ষণ। আর তাৎক্ষণিক মানে কি জানো, হুট করে তোমার বৃক্ক আজকে কাজ করা বন্ধ করে দিচ্ছে, এটাকে আমরা কি বলি, তাৎক্ষণিক। হ্যাঁ না, শোনো, পটাশিয়াম অন্য কোনো অঙ্গে অ্যাটাক করলেও ওইরকম ক্ষতি হয় না যতটা হার্টে করলে ক্ষতি হয়। বুঝতে পারছো অতিয়ার? এখন দেখো 70 বছর বয়স্ক একজন মানুষের বৃক্ক মাত্র 50% কার্যক্রম থাকে। একটি বৃক্ক ক্ষতিগ্রস্ত হলে যদি অন্যটি সুস্থ থাকে তখনও মোটামুটি মানুষ হচ্ছে বেঁচে থাকে। যেহেতু আমাদের বৃক্ক দুইটা, এই জন্য একটা ক্ষতিগ্রস্ত হইলেও সমস্যা নাই, আর একটা কি বলতো হচ্ছে গিয়ে কি দিয়ে কাজ চালানো যায়। এবং দেখো বৃক্ক বিকলের কারণ 3টা কারণ, একটা হচ্ছে প্রি রেনাল, একটা হচ্ছে রেনাল, আর একটা হচ্ছে গিয়ে কি পোস্ট রেনাল। ঠিক আছে, দেখো ঘটনাটা কি। হ্যাঁ, প্রি রেনাল মানে কি জানো, এইখানে সমস্যাটা কি বলতো, এইখানে যে সমস্যা তোমার বৃক্ক ছাড়া অন্য অঙ্গে হয়েছে। কি বলতো, বৃক্ক ছাড়া, কি বলতো, বৃক্ক ছাড়া অন্য অঙ্গে। ফর এক্সাম্পল, তোমার হার্ট ঠিক মতো রক্ত পাম্প করতেছে না, যেমন কি বলতো তোমার হার্ট ঠিক মতো হচ্ছে গিয়ে কি রক্ত পাম্প করতেছে না, তাহলে তোমার কি বৃক্কে ঠিকমতো রক্ত যাবে? বৃক্ক ঠিকমতো রক্ত না গেলে বৃক্ক কি ঠিকমতো রক্ত পরিশ্রুত করতে পারবে বা ফিল্টার করতে পারবে? পারবে না, তখন তোমার বৃক্ক বিকল হইতে পারে। এরপর হচ্ছে রেনাল বা ক্ষতিগ্রস্ত বৃক্ক, মানে কি বৃক্কের কোনো সমস্যা হয়েছে, যে বৃক্কের ভেতরে ধরো পাথর হয়েছে, ঠিক আছে, বৃক্কের ভেতরে কোনো পাথর হয়েছে, তার কারণে বৃক্ক এখন কাজ করতেছে না, বা বৃক্কের ভেতরে কোনো টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, তখন তোমার যে সমস্যা সেটাকে আমরা কি বলি বলতো, রেনাল। এবার দেখো খেয়াল করো, এই যে কি ছিল, বৃক্ক ছিল না, মনে আছে? এই বৃক্ক থেকে এই যে ইউরেটার বের হয়েছিল, সেটা কোথায় গেছিল, মূত্রথলিতে গেছিল, তারপর কি বলতো হচ্ছে কি এই যে ইউরেথার পথে কি বলতো বের হয়ে গেছিল না? তো দেখো বৃক্ক ছাড়া এই পথে, এই যে এই পথে যদি কোনো সমস্যা হয়, যে এই পথে যদি হচ্ছে গিয়ে কি, এই পথে যদি কোনো রোগ হয়, তখন সেটাকে আমরা কি বলি বলতো, পোস্ট রেনাল। যেমন এই যে মূত্রথলি, অনেকের এই মূত্রথলির ভিতরে এত বড় বড় পাথর থাকে, অনেকের এই মূত্রথলির ভিতরে টিউমার হচ্ছে গিয়ে কি থাকে, অনেকের এই যে ইউরেথ্রা আছে না, এটা হচ্ছে গিয়ে কি ছিঁড়ে যায়, এটা কি বলতো এরকম ছিঁড়ে যায়, বা এই যে এই জায়গাটায় হচ্ছে গিয়ে কি টিউমার হয়, তখন সেটাকে আমরা বলি পোস্ট রেনাল, বা মূত্র নিঃসরণে কোনো বাধা হচ্ছে, ওই ধরনের হচ্ছে সমস্যার কারণে বৃক্ক নষ্ট হয়ে গেছে। তাহলে তোমরা কি দেখো তো এই জিনিসটা কি লিখতে পারবা, যে আমাদের, এবং শুনো তোমার বইয়ে যেভাবে বলা আছে, তুমি যদি ওইভাবে না লিখে এইভাবে লেখো, টিচার একদম পুরো ফুল নাম্বার হচ্ছে তোমাকে দিবে, কারণ টিচার তখন বুঝতে পারবে যে হ্যাঁ তুমি পড়াশোনা করছো। যে বৃক্ক নষ্ট হওয়ার পেছনে 3টা কারণ, প্রি রেনাল, রেনাল এবং পোস্ট রেনাল। প্রি রেনালে কি হয়, বৃক্ক ছাড়া অন্য অঙ্গে কোনো সমস্যা হয়েছে, লিভার, হার্ট, এগুলোতে কোনো সমস্যা হয়েছে। রেনাল মানে কি বৃক্কে কোনো সমস্যা হয়েছে, আর পোস্ট রেনাল মানে কি বলতো, বৃক্কের পরে মূত্রের যে গতিপথ সেইখানে কোনো সমস্যা হয়েছে, যার কারণে বৃক্ক ঠিকমতো এখন কাজ করতে পারতেছে না। ক্লিয়ার আমরা? এবার দেখো বৃক্ক বিকলের লক্ষণগুলো কি কি। অতি অল্প ঘন এবং গাঢ় মূত্র ত্যাগ করা বা একেবারেই না করা, রক্তের নাইট্রোজেনজনিত পদার্থ বেশি জমা হওয়া, রক্তে তরলের পরিমাণ বেড়ে যায়, হাত পা এরকম মুখ ফুলে যায়, বুঝছো, যাদের কিডনিতে সমস্যা এরকম মুখের সব জায়গায় পানি টানি জমে যায়, পাঁজর এবং কোমরের মাঝে দুই পাশে ব্যথায় যায়, কিডনির এই এরিয়াতে ব্যথা হয়, ক্ষুধামন্দা, বমি বমি ভাব হওয়া, ঠিক আছে, রক্তে এই দেখছো পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়, এই দেখো পেশির অসারতা হয়, মানে পেশিগুলো ঠিকমতো কাজ করে না, অস্বাভাবিক হৃদস্পন্দন, এবং তারপরে কিন্তু সে আস্তে আস্তে হার্টবিটটা অফ হয়ে যায়। রক্তে ফসফেটের পরিমাণও বেড়ে যায়, ফলে চুলকানি, অস্থিরতা, পেশির খিঁচুনি হয়, উচ্চ রক্তচাপ হয়, প্রচুর পানি খেলেও মূত্র ত্যাগ হয় না বা মূত্রথলিতে জমা হয় না, খাবারে অরুচি আসে, অসংলগ্ন কথা বলা, এই দেখো দেখছো যে খেয়াল করো, অসংলগ্ন কথা বলা, বলছিলাম না,
মানে ধরো তার মাথা মুথা ঠিক নাই, সে কি বলতেছে কি না করতেছে ঠিক নাই, দেখছো? এবং অনেকক্ষণ ধরে হেঁচকি তোলা, মুখে ধাতব স্বাদ অনুভূত হয়। যে ধাতব স্বাদ মানে কি জানো? কিটোন স্বাদ। কি বলতো? কিটোন বডি স্বাদ। কি বলতো? কিটোন স্বাদ। যে কিটোন বডিগুলো বডিতে জমা হয়, মুখ দিয়ে বের হয়। এবং কিটোন বডির স্বাদটা কীরকম জানো? সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যদি ব্রাশ না করো, তোমার মুখ থেকে একটা বাজে স্মেল আসে না? ঠিক ওরকম একটা স্মেল, সারাদিন ওর মুখ থেকে এরকম স্মেল আসতে থাকে। তাহলে দেখো তো ঘটনাগুলো আমরা বুঝতে পারছি। এবার দেখো ওই যে নির্ণয় কিভাবে করব। ওই যে ইউরিয়া এবং ক্রিয়েটিনের মাত্রা দেখে রক্তে বিভিন্ন আয়নের, ওই যে আয়ন কি, সোডিয়াম এবং হচ্ছে গিয়ে কি পটাশিয়াম আয়ন দেখব। কারণ সোডিয়াম কম, পটাশিয়াম বেশি, শিওর শট একদমই। লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাও, অ্যানিমিয়া তৈরি হয়, ঠিক আছে? এবং মূত্রের পরিমাণ অনেক বেশি কমে যায়। খুব সিম্পল পড়া। এবার দেখো বৃক্ক প্রতিকলে মানে বিশেষজ্ঞরা তিনটা হচ্ছে পন্থার কথা বলছে। আমরা তিন ধরনের ট্রিটমেন্ট দিই। কি বলতো? নিয়ন্ত্রিত আহার। ওই যে নিয়ন্ত্রিত আহার মানে কি? প্রোটিন কম খাইতে হবে। কি বলতো? হচ্ছে প্রোটিন বা আমিষ হচ্ছে গিয়ে কি কম খাইতে হবে, দেখছো? এরপরে ডায়ালাইসিস করতে হবে অথবা বৃক্ক প্রতিস্থাপন করে ফেলতে হবে, ঠিক আছে? তো ডায়ালাইসিস, ওই যে আমরা কি করি, কোনো পেশেন্টের শিরা থেকে রক্তটা নিয়ে রক্তটা বাইরে ফিল্টার করে, সেই ফিল্টার করা রক্ত আবার শরীরের মধ্যে প্রবেশ যে করাই দিই, এটাকে আমরা কি বলি বলতো? ডায়ালাইসিস হচ্ছে কি আমরা বলি, তাই না? দেখছো না সবাই যে এই দেখো, মানে ওর যেহেতু বৃক্ক ফিল্টারটা করতে পারতেছে না, তার মানে ওর রক্তটাকে বডি থেকে বের করে বাইরে একটা মেশিনের মাধ্যমে ফিল্টার করে পিওর রক্তটাকে বডির ভিতরে হচ্ছে গিয়ে কি ঢুকাই দেয়। বৃক্ক প্রতিস্থাপন কি? ওই যে কিডনি প্রতিস্থাপন করা। তোমার কিডনি নষ্ট হয়ে গেছে, আর একজনের কাছ থেকে তোমার বডিতে কিডনি আমরা হচ্ছে দিয়ে দিছি, ঠিক আছে? এবং দেখো খেয়াল করো, ওই যে ডায়ালাইসিস যে করি, এই যে মেশিনে ডায়ালাইসিস করি, ওই ডায়ালাইসিস মেশিনে কি কি থাকতে হবে? সঠিক তাপমাত্রা থাকতে হবে, বিভিন্ন ধরনের আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, এই আয়নগুলো হচ্ছে ওর মধ্যে আগে থেকে দিয়ে দিতে হবে, অতিরিক্ত পুষ্টি, ওই ডায়ালাইসিসের মধ্যে গ্লুকোজও দিয়ে দিতে হবে, এবং পিএইচ এবং বাফারিং ক্ষমতা ঠিক থাকতে হবে, ঠিক আছে? এবং এই ডায়ালাইসিস করতে কিন্তু অনেক খরচ। বেসরকারি হাসপাতালগুলোতে ডায়ালাইসিস করতে প্রতিবার অ্যাটলিস্ট 6 থেকে 8,000 টাকার মতো হচ্ছে গিয়ে কি লাগে। তাহলে তুমি চিন্তা করো, যার এই ডায়ালাইসিস করা লাগে সপ্তাহে 2 বার করা লাগে, কয়বার? 2 বার, তার প্রত্যেক সপ্তাহে কত টাকা খরচ, প্রত্যেক মাসে কত টাকা খরচ, চিন্তা করো, ঠিক আছে? আর আরেকটা ডায়ালাইসিস আছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। কি ডায়ালাইসিস? পেরিটোনিয়াল ডায়ালাইসিস। বাফারিং ক্ষমতা মানে কি জানো? ওই যে উপাদানগুলো ঠিক থাকা, অলওয়েজ কি থাকা বলো তো? ঠিক থাকা, এটাকে আমরা বলি বাফারিং ক্ষমতা। বাফার সলিউশন পড়ো নাই কেমিস্ট্রিতে? ওই যে যার পিএইচ কখনো পরিবর্তন হয় না, ঠিক থাকে, সেটাকে আমরা কি বলি? বাফার সলিউশন বলি। পেরিটোনিয়াল ডায়ালাইসিস এটা কি? যারা বুঝছো অনেক বড় লোক, তারা কিন্তু হাসপাতালে যায় না ডায়ালাইসিস করার জন্য। তারা করে কি জানো? ওদের পেটের ভিতরে একটা টিউব সেট করে রাখে এবং বাসায় একটা মেশিন থাকে। সে যখনই টাইম পায় ওই মেশিনের সাথে পেটটাকে কানেক্ট করে ডায়ালাইসিস করতে থাকে। এটাকে আমরা কি বলি বলতো? পেরিটোনিয়াল ডায়ালাইসিস। দেখছো যে পেটের সাথে তোমার হচ্ছে গিয়ে কি এই জিনিসটা কি করা থাকে? কানেক্ট করা থাকে, ঠিক আছে? এবং এই দেখো দিনে 3 থেকে 4 বারও করা যায়। আর এর আরেক নাম হচ্ছে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস, বা সংক্ষেপে CAPD আমরা হচ্ছে গিয়ে কি বলি। এই ইনফরমেশনটা কিন্তু তোমাদের বইতে নাই, আলাদা করে হচ্ছে গিয়ে আমি লিখে দিছি, ঠিক আছে? এবার দেখো বৃক্ক প্রতিস্থাপন। এই দেখো ধরো কথার কথা, তোমার বডিতে তো এরকম 2টা বৃক্ক আছে, তাই না? কোনো কারণে তোমার এরকম একটা বৃক্ক নষ্ট হয়ে গেছে বা 2টাই নষ্ট হয়ে গেছে, তখন ওই বরাবর নিচে আরেকটা বৃক্ক স্থাপন করে দিয়ে লাইনটা তৈরি করে দেওয়া হয়, যাতে এই নতুন বৃক্কের মাধ্যমে রক্তটা কি হইতে পারে বলতো? ফিল্টার হইতে পারে। এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি বৃক্ক প্রতিস্থাপন। আচ্ছা, পেরিটোনিয়াল ডায়ালাইসিসে পেটে ওই টিউবটা সেট করতে 2.5 লাখ টাকা লাগে, আর বাসায় ডায়ালাইসিস মেশিনটা সেট করতে 12 থেকে 15 লাখ টাকা খরচ লাগে, বুঝতে পারছো? আর এই যে বৃক্ক, ওই যে বললাম যে এই পেটের ভিতরে এই টিউবটা সেট করতে 2 থেকে 3 লাখ টাকা লাগে, আর বাসায় যে তুমি ডায়ালাইসিস মেশিনটা সেট করবা, ওই ডায়ালাইসিস মেশিনের দাম হচ্ছে 12 থেকে 15 লাখ টাকা, ঠিক আছে? আর দেখো বৃক্ক প্রতিস্থাপন, ঠিক আছে? এই দেখো ওই যে তোমাদের একটা মজার কাহিনী বলি, হ্যাঁ? তোমরা অনেকে ফেসবুক ইউজ করো, রিসেন্ট দেখবা যে একটা নিউজ আসছে যে বাংলাদেশের কোনো একটা গ্রামের কোনো একটা মেয়েকে বিয়ে করতে চায়না থেকে একজন লোক আসছে। তোমরা এই কাহিনী শুনছো? আচ্ছা, শুনছেন? হ্যাঁ, তোমরা শুনছো এই কাহিনী? না, পুরানো কিডনি আমরা বের করি না, কেন জানো? পুরানো কিডনি বের করতে গেলে যেই পরিমাণ রক্তক্ষরণ হবে, ওই পরিমাণ রক্তক্ষরণ এখন পর্যন্ত মেডিকেলে ঠেকানো সম্ভব হয় না, ঠিক আছে? এই জন্য হচ্ছে কি আমরা এটা পুরাতন কিডনিটা ওইভাবে রেখে দেই, কারণ ও তো কোনো ক্ষতি করতেছে না, ও ওইভাবেই থাকুক, ওর নিচে একটা লাইন তৈরি করে দেই। দেখছো না? পরে এই লোকের ব্যাপারে গতকালকে রাতে হচ্ছে গিয়ে কি ডিবি পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে যে সে
আসলে করে কি জানো, সে আসলে চায়নার নাগরিক না, সে হচ্ছে বাংলাদেশের হচ্ছে গিয়ে কি রাঙামাটি, বান্দরবন বা কোন অঞ্চলের খাগড়াছড়ি একটা লোক। সে হচ্ছে গিয়ে কি বাইরে থাকে এবং কোনোভাবে সে চায়না ভাষা শিখছে এবং সে করে কি জানো, এরকম বাংলাদেশের বিভিন্ন মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলায়, তাদেরকে চায়নাতে নিয়ে যায়, তাদের বডি থেকে কিডনি খুলে হচ্ছে গিয়ে কি বিক্রি করে দেয়। এবং এইটা কিন্তু এই যে কিডনি ট্রাফিকিং, এইটা কিন্তু অনেক বড় একটা হচ্ছে গিয়ে কি ইন্টারন্যাশনাল হচ্ছে গিয়ে কি ট্রাফিকিং। তোমরা এটা হয়তো জানো না, কারণ কি জানো, এই এক একটা কিডনি এগুলো মার্কেটে, ইন্টারন্যাশনাল তোমার মার্কেটে, ব্ল্যাক মার্কেটে 50 লাখ থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত হচ্ছে কি বিক্রি হয়। কারণ কি দেখো, তুমি নিজে চিন্তা করো, আমি তোমাদেরকে একটা হিসাব দেখাইলাম যে কারোর যদি ডায়ালাইসিস করা লাগে প্রতি মাসে তার অ্যাটলিস্ট কি বলতো হচ্ছে গিয়ে কি 50 থেকে 70 হাজার টাকা খরচ হচ্ছে। প্রত্যেক বছর তার অ্যাটলিস্ট তাহলে কয় লাখ টাকা, অ্যাভারেজে 7 থেকে 10 লাখ টাকা খরচ হচ্ছে, তাই না? তাহলে সে যদি কিডনির সমস্যা নিয়ে 20 বছর বাঁচে, তাহলে দেখো তো তার সমস্যাটা কত, মানে তার টাকার অ্যামাউন্টটা কত, প্রায় 2 থেকে 3 কোটি টাকা লাগতেছে। তো সেই তুলনায় আমি যদি 50 লাখ টাকা খরচ করে কিডনিতে এখনই প্রতিস্থাপন করে ফেলতে পারি, তাহলে এটা কি ভালো না? এখন প্রশ্ন হচ্ছে, এটা তো আর বাংলা সিনেমা, তাই না? বাংলা সিনেমা না যে ধরো নায়ক জসিমের হচ্ছে টাকার অভাব হয়েছে, সে হচ্ছে গিয়ে কি মানে তোমার হচ্ছে হাসপাতালে যে একটা কিডনি বিক্রি করে দিয়ে সেটার টাকা নিয়ে তার মার জন্য ওষুধ কিনে আনছে। ব্যাপারটা তো আর এত ইজি না, তাই না? ব্যাপারটা কিন্তু এত ইজি না, এবং ব্যাপারটা এত লিগালও না যে তুমি চাইলেই তোমার কিডনি হচ্ছে গিয়ে কাউকে বিক্রি করে দিতে পারবে, এটা কিন্তু লিগাল না। তোমরা হয়তো বা জানো না, দেখো যে আমরা যারা এই কাজ করি হাসপাতালে, যেমন কিডনি প্রতিস্থাপন, আমি কাউকে কিডনি দিব, তাহলে এই যে আমি যে আরেকজনকে কিডনি দিব, অপারেশন যে হবে, ওই অপারেশন থিয়েটারে ডাক্তার ছাড়াও একজন ম্যাজিস্ট্রেট থাকা লাগে কোর্টের, জানো এটা? একজন ম্যাজিস্ট্রেট থাকা লাগে। কেন বলো তো? কারোর অঙ্গ অন্য কাউকে দেওয়া, এটা সম্পূর্ণ হচ্ছে একটা আইন প্রক্রিয়া, মানে আইনানুগ একটা প্রক্রিয়া, একটা আইনের মধ্যে দিয়ে যাইতে হয়, বুঝতে পারছো? সো এত প্রক্রিয়ার মাধ্যমে অনেকে যাইতে চায় না। সো এই যে ব্ল্যাক মার্কেটে দেখা যায় কি বলতো হচ্ছে গিয়ে কি 50 লাখ থেকে 1 কোটি টাকায় হচ্ছে গিয়ে কি এটা সেল হয়, ঠিক আছে? এবং দেখো এই যে কিডনি, হ্যাঁ, এবং এই দেখো এই যে কিডনি দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু কিন্তু কি বলতো মাথায় রাখতে হয়, যে দাতার থেকে সংগ্রহ করার 48 ঘন্টার মধ্যে এটা দিতে হবে। এর সময়ের মধ্যে যতক্ষণ সময় বৃক্কটা বাইরে থাকে ততক্ষণ বৃক্কের উপর দিয়ে যন্ত্রের সাহায্যে ঠান্ডা স্যালাইন দিতে হয়। এবং খেয়াল করো, যার বৃক্ক দিব তাদের মধ্যে HIV টেস্ট এগুলো করতে হবে, এবং টিস্যু ম্যাচ, মানে কোষের ধরন, ব্লাড গ্রুপ, এই সব কিছু ম্যাচ করতে হবে। তো মানে নিকট আত্মীয় ছাড়া দেওয়া যায় না, ব্যাপারটা এরকম না, দেওয়া যায় কিন্তু অনেক ধরনের টেস্ট করতে হয়। এবং যেটা বললাম যে কিডনি, এইটা কিন্তু খুবই সেন্সিটিভ, এটা পুরো একদম ইন্টারন্যাশনাল একটা ট্রাফিকিং হয়, বুঝতে পারছো? তো ওই যে ওই লোকরে পরে ডিবি পুলিশ দেখলো যে সে নাকি যে ইন্টারন্যাশনাল যে কিডনি, ওইটার হচ্ছে গিয়ে কি তোমার সাথে হচ্ছে গিয়ে কি সে জড়িত, বুঝতে পারছো? একটা কিডনি দিয়ে অনেক মানুষ আজীবন বাঁচতে পারে, যেমন আমাদের একটা স্যার আছে, উনি একটা কিডনি দিয়ে বেঁচে আছে, ঠিক আছে? ওনার ওয়াইফের সমস্যা ছিল, পরে উনি হচ্ছে ওনার ওয়াইফকে কিডনিটা দিছে, এখন উনি একটা কিডনি দিয়ে বেঁচে আছে, ওনার ওয়াইফও একটা কিডনি দিয়ে বেঁচে আছে। তাহলে ঘটনা বুঝতে পারছো, দেখো কার সাথে রিলেটেড। এবং লিগাল ওয়েতে, যে অনেকে জিজ্ঞেস করছে ভাইয়া হোয়াইট মার্কেটে কিডনির দাম কত, হোয়াইট মার্কেটে কিডনির কোনো দাম নাই। কারণ কি জানো, এটা সম্পূর্ণ হচ্ছে এক ধরনের দাতব্য জিনিস। দাতব্য মানে কি? ডোনেট করা। কোনো কিছু ডোনেশনে কোনো কিনে না বলো তো কোনো টাকা নেওয়া হয় না। তো দেখো এই যে বিগত বছরের প্রশ্ন, যে ডায়ালাইসিস কয় প্রকার, দেখো বরিশাল বোর্ডের প্রশ্ন যে 2 প্রকার, একটা হচ্ছে হিমোডায়ালাইসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তারপর দেখো যে বিগত বছরের প্রশ্ন, উদ্দীপকের চিত্রটার এককের চিত্র অঙ্কন করো। একক মানে কি বলতো? এখানে নেফ্রন, কি বলতো হচ্ছে গিয়ে কি নেফ্রনের একটা সুন্দর ছবি হচ্ছে গিয়ে কি আমাদেরকে এঁকে দিতে বলছে। তাহলে তোমরা কি পুরো বুঝতে পারছো? আমাকে একটু জানাও তো যে তোমরা আমার, মানে আমি তোমাদেরকে যে সিনারিওটা বুঝাইলাম তোমরা বুঝতে পারছো কিনা। তারপর দেখো এই যে শ্রেণীকক্ষে সিমের বিচি একটা চিত্র অঙ্কন করে বলেন যে ওর 2টা কাজ, এক কাজ হচ্ছে মানবদেহ মূর্ত তৈরি করা, আর 2 নম্বর হচ্ছে মানুষের দেহ পানি সম্মতা নিয়ন্ত্রণ করা। ওকে, উদ্দীপকের অঙ্গটার চিত্র সহ অন্তর্গঠন বর্ণনা করো। এই যে অন্তর্গঠন বলে তখন ওই যে আমি একটা ছবি আঁকছিলাম না, যে এই ছবিটা হচ্ছে গিয়ে কি তখন আঁকতে হবে, স্লাইস করে যে আঁকছিলাম ওই ছবিটা আঁকতে হবে। ব্লাডের ক্ষেত্রেও তো টাকা নেওয়া উচিত নেই, যে আমি তো আমার জীবনে এই পর্যন্ত 13 বার ব্লাড ডোনেট করছি, ফ্রিতে ডোনেট করছি, এগুলোর জন্য টাকা নেওয়া উচিত না। কিন্তু যে তুমি এভাবে চিন্তা করো, তোমার ফ্যামিলিতে তোমার বাবা মা বা নিকটাত্মীয় খুবই ক্লোজ কেউ হচ্ছে হাসপাতালের বেডে হচ্ছে গিয়ে কি পড়ে আছে, তার ব্লাড লাগবে, কিন্তু ওই মোমেন্টে ব্লাড ডোনেট করার মতো তুমি কাউকে পাচ্ছ না, তখন কি তুমি আর এটা চিন্তা করবা, টাকার চিন্তা করবা? তখন তুমি টাকা দিয়েও ব্লাডটা কিনতে চাবা না। আমরাই ব্যাপারটাকে প্রমোট করি যে আরে আমার ইমার্জেন্সি লাগবে, যত টাকা লাগবে আমি দিব। যে এই কথাটার কারণেই কিন্তু এখন সমাজে অনেক ব্যবসায়ী হচ্ছে গিয়ে কিরকম ব্লাড ব্যাংক দাঁড় করাইতে পারছে, কিডনি ব্যাংক হচ্ছে দাঁড় করাইতে পারছে, কারণ তারা জানে যে মানুষ যখন অসুস্থ থাকে তার আত্মীয়, তার ছেলে মেয়ে সেটার জন্য যে কোনো মূল্য দিতে হচ্ছে গিয়ে কি তারা রাজি, ঠিক আছে? এটা খালি না, এটা আরেকবার না, তুমি এটা দেখে নিবা, কারণ আরেকবার রাখতে গেলে সব প্রশ্ন সলভ করতে পারবো না।
ঠিক আছে, এই যে খুব সুন্দর মতো দেখো, এই যে আমি এঁকে দিচ্ছি, এই যে আচ্ছা 1 মিনিটে আঁকতেছি, দেখো এই যে এরকম ছিল, 3টা জোন ছিল। খালিদের কথাটা রাখলাম কারণ ও সব প্রশ্নের অ্যান্সার দেয়। এই যে এইটা, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে কি ওই যে রেনাল পিরামিড, রেনাল পিরামিড হচ্ছে গিয়ে কি আমরা আঁকবো। তারপর এর ভিতরে কিছু কি দিব বলতে হচ্ছে কি খালি এই যে নেফ্রন হচ্ছে গিয়ে কি দিয়ে দিব, ব্যাস ছবি তো এটাই কমপ্লিট। ঠিক আছে, তারপর দেখো এই যে উদ্দীপকের এ চিহ্নের অংশের ভূমিকা পালন করে, ওই যে কিডনি তোমার শরীরের ভূমিকা, ওই যে আয়ন সমতা রক্ষা করে, মূত্র তৈরি করে, ওই কথাগুলো বললেই হয়ে যাবে। এবং দেখো গ ঘতে কিন্তু আসতেছে, দেখছো প্রত্যেক বছর সৃজনশীল আসতেছে, এই অংশের ভূমিকা পালন করে। ওই যে এই অংশ কোনটা, গ্লোমেরুলাস। ওই যে গ্লোমেরুলাস কি করে, ফিল্টার করে, কি করে বলতো, ফিল্টার করে, খালি ওইটুকু চাইছে। পুনর্শোষণে বি অংশ, ওই যে খেয়াল করো গোড়াদেশীয় প্যাচারনালিকা হচ্ছে গিয়ে কি পুনর্শোষণ হচ্ছে গিয়ে কি অংশগ্রহণ করে, না করলে কি সমস্যা হইতো, ওই দেখো প্রাথমিকভাবে যে বর্জ্য তৈরি করে তার মধ্যে তো অনেক গুরুত্বপূর্ণ উপাদানও থাকে, তাই না? ও যদি সেটাকে পুনর্শোষণ না করতো তাহলে ওই জিনিসগুলোর ঘাটতি তৈরি হইতো বডিতে, এবং বডিতে সমস্যা হচ্ছে গিয়ে কি হইতো। আচ্ছা এই পিরামিড কয়টা দেখানো লাগবে, 4-5টা দেখাইলেই হবে, তার বেশি দেখানো লাগবে না, তুমি 18টা দেখাইতে পারবা না। চিত্র যখনই বলবে, দেখো যে খেয়াল করো এই অংশের ভূমিকা পালন করো, ভূমিকা বললে তোমার চিত্র দেওয়ার দরকার নাই, যেই জায়গায় চিত্র বলবে ওই জায়গায় চিত্র দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপর দেখো যে এ হচ্ছে নাইট্রোজেন জনিত বর্জ্য পদার্থ নিষ্কাশন করে, আর বি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে। উদ্দীপকে এ এবং বি ভিন্ন অঙ্গ হলেও তারা বর্জ্য নিষ্কাশন করে। দেখছো যে আমি বলছিলাম যে এ হচ্ছে কিডনি, ও হচ্ছে অনেক বর্জ্য নিষ্কাশন করে, আর বিও কিন্তু ফুসফুস, ফুসফুসও কি কার্বন ডাইঅক্সাইড ধরনের কি বর্জ্য নিঃসরণ করে না। এই কথাগুলো লিখে দিবা, এগুলোতে কিন্তু কি দরকার নাই, কোনো চিত্র দরকার নাই। তারপর দেখো শ্রেণীকক্ষে সিমের বিচির মতো। আচ্ছা উদ্দীপকের সংশ্লিষ্ট অঙ্গটি কিভাবে দ্বিতীয় কাজ সম্পন্ন করে, দ্বিতীয় কাজটা কি ছিল দেখো তো, ওই যে মানবদেহ মূত্র তৈরি করে, ওই যে মূত্র তৈরির ধাপ লিখতে হবে। কি বলতো, এই প্রশ্নের অ্যান্সার কি বলতো, মূত্র তৈরির কি লিখতে হবে বলতো, ধাপগুলা হচ্ছে লিখে দিতে হবে, তাহলে অ্যান্সারটা হচ্ছে পরিপূর্ণ। এ দেখো আব্দুর রহিম প্রস্রাবের পরিমাণ কয়েকদিন যাবত কমে যাওয়ায় ডাক্তার থেকে প্রচুর পরিমাণ পানি খাওয়ার নির্দেশ দিলেন। ঠিক আছে, দেখো রাজশাহী বোর্ড 19 এবং সিলেট বোর্ডে আসছে। আব্দুর রহিমের সমস্যার সমাধানে একটা হরমোন ভূমিকা পালন করে, বিশ্লেষণ করে, যে ADH হরমোন। দেখছো যে খালি দেখো যে হরমোনটার কাজ কি বলে দিবা, তাহলেই শেষ। এই চ্যাপ্টার থেকে সিকিউ থাকার পরিমাণ শোনো, গ আর ঘ, এই চ্যাপ্টার থেকে 100% শিওর থাকবে, 100% শিওর। এবার দেখো বিগত বছরে কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন। পিএইচ কাকে বলে, এই যে এটা তুমি জানো যে রক্তে একটা কি মানে পিএইচ কাকে বলে, যদি আমি বলি পিএইচ কাকে বলে, ওই যে কোনো জায়গায় হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে আমরা তার কি বলি বলতো, হচ্ছে কি পিএইচ বলি, তাই না? এটা লিখে দিলেই হয়ে যাবে। নেফ্রন কি, বৃক্কের গঠন এবং কার্যকরী একককে আমরা কি বলি, নেফ্রন বলি। রেচন কি, বর্জ্য পদার্থ নিষ্কাশনকে আমরা কি বলি, রেচন বলি। হিমোডায়ালাইসিস কি, ওই যে হাত থেকে রক্ত বের করে ডায়ালাইসিস করে আবার পুনরায় হাতে ব্যাক করে দেওয়াটাকে আমরা কি বলি, হিমোডায়ালাইসিস। এডিএইচ কি, একটা হরমোন যেটা কি রক্তের পানির পরিমাণ কি রাখতেছে বলতো, হচ্ছে গিয়ে কি ঠিক রাখতেছে, বা মূত্রের পরিমাণ ঠিক রাখতেছে। দেখছো অনুধাবনমূলক প্রশ্ন, যে হিমোডায়ালাইসিস বলতে কি বোঝায়, ওই যে তখন বলে দিবা। নির্বাচনমূলক পুনর্শোষণ বলতে কি বোঝায়, দেখো ওই যে বৃক্ক রেনাল টিউবাল অঞ্চল থেকে পুনর্শোষণ করতেছিল না, যখন পুনরায় শোষণ করতেছিল কিন্তু বেছে বেছে শোষণ করতেছিল, তাই না? এবং ক্ষতিকর পদার্থগুলোকে বাদ দিচ্ছিল, যেগুলো দরকারি সেগুলোকে নিয়ে আসতেছিল, এটাকে বলা হয় পুনর্শোষণ। গ্লোমেরুলাস ফিল্টার বলতে কি বোঝায়, ওই যে গ্লোমেরুলাস যে রক্তটাকে ফিল্টার করে বর্জ্য পদার্থ তৈরি করে এবং ভালো রক্তটাকে আবার ব্যাক করে দেয়, সেটাকে আমরা কি বলি, গ্লোমেরুলাস ফিল্টার। হ্যাঁ শেষ তো। অতি সূক্ষ্ম ছাঁকন বলতে কি বোঝায়, ওই যে খেয়াল করো এই যে ফিল্ট্রেশন যে করে এইটাকে কিন্তু অতি সূক্ষ্ম ছাঁকন বা আলট্রা ফিল্ট্রেশন বলা হয়। অসমো রেগুলেশন বলতে কি বোঝায়, দেখো এই যে খেয়াল করো এই প্রশ্নটা আসে এবং তোমরা সবাই ভুল করো। অসমো রেগুলেশন জিনিসটা কি, ওই দেখো তোমার শরীরে বেশি পরিমাণ পানি খায়, বেশি পরিমাণ পানি হইলে, ঠিক আছে, বেশি পরিমাণ পানি হইলে মূত্র কি হয় বলতো, মূত্র হচ্ছে গিয়ে কি বেশি হয়, আর মূত্র বেশি হইলে সেটা তখন কি হয় বলতো, হচ্ছে গিয়ে কি হালকা হয়। কি হয় বলতো, হচ্ছে গিয়ে কি হালকা। আবার তোমার শরীরে যদি কম পরিমাণ পানি হয় তখন তোমার শরীরে মূত্র কি হয় বলতো, মূত্র হচ্ছে গিয়ে কি কম তৈরি হয়, এবং মূত্র যখন কম তৈরি হয় মূত্রটা তখন কি বলতো, হচ্ছে গিয়ে কি গাঢ় হয়। এবং এই জিনিসগুলোকে বলতো একটা হরমোন কি করে না, এডিএইচ হরমোন। এই পুরো জিনিসটাকে বলা হয় অসমো রেগুলেশন। ঠিক আছে, ঠিক আছে। ঘ নাম্বার শোনো খালিদ, ওই যে তুমি উদ্দীপকটা পড়বা,
তুমি দেখো তোমার বইতে আসার মতো কি আছে, কয়েকটা চ্যাপ্টার আছে। বর্জ্য পদার্থ বললে হয় সেটা ফুসফুস, না হলে সেটা কি বলতো হচ্ছে গিয়ে কি আমাদের হচ্ছে গিয়ে কি বৃক্ক। এইটুকু মাথায় রাখবা, অ্যান্সার করতে পারবা। আর এই যে অসমো রেগুলেশন বলতে এইটাই বোঝায় যে বেশি পরিমাণ পানি তুমি যদি খাও তাহলে দিন শেষে তোমার মূত্রটা কি বলতো বেশি হবে এবং সেটা হালকা হবে। আর তুমি যদি কম পরিমাণ পানি খাও তাহলে দিন শেষে তোমার মূত্র কম হবে এবং মূত্রটা কি বলতো গাঢ় হবে এবং গাঢ় হবে এবং এই জিনিসটা তোমার বডিতে এডিএইচ হরমোন নিজে নিজে করে ফেলবে না, এইটাকেই বলা হয় অসমো রেগুলেশন। ট্রাস্ট মি, এই প্রশ্নের অ্যান্সারটা আমি আজ পর্যন্ত যতজন স্টুডেন্টকে দেখছি, আমি নিজেও তার মধ্যে 95% স্টুডেন্ট পুরো গাঁজাখুরে কথাবার্তা লিখে আসে যে হ্যাঁ অসমো রেগুলেশন মানে এইটা ওইটা ওইটা, মেন কথা কেউ লেখে না। আমি নিজেও লিখে আসছি আমার ইন্টার লাইফে, সো আমি কাউকে কিছু বলবো না। সো বাট ঘটনা হচ্ছে এইটা, বেশি পরিমাণ পানি খাইলে রেজাল্ট কি, কম পরিমাণ পানি খাইলে রেজাল্ট কি, বডি অটোমেটিক করতেছে, এইটাকে বলা হয় অসমো রেগুলেশন। জুলজির জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আচ্ছা আমি তোমাদেরকে বলে দিই, হ্যাঁ জুলজির চ্যাপ্টার 1 এইখান থেকে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মোটামুটি শিওর না বাট এইভাবে থাকলেও থাকতে পারে, ঠিক আছে? বায়োলজি B2 জুলজি, এখানে চ্যাপ্টার 1 থেকে একটা সিকিউ থাকবে, চ্যাপ্টার 2 থেকে একটা সিকিউ থাকবে, ঠিক আছে? চ্যাপ্টার 3 থেকে সিকিউ একটা শিওর, চ্যাপ্টার 4 থেকেও সিকিউ একটা শিওর। এইবার শুনো, চ্যাপ্টার 5 চ্যাপ্টার 6 এই দুইটা থেকে একটা সিকিউ আসে এবং মোটামুটি 6 থেকে হচ্ছে একটা সিকিউ হচ্ছে থাকে। চ্যাপ্টার 7 কি বলতো হচ্ছে গিয়ে কি চ্যাপ্টার 7 এইখান থেকে একটা হচ্ছে গিয়ে কি আমাদের সিকিউ হচ্ছে গিয়ে কি আসে। চ্যাপ্টার 8 থেকে সিকিউ একটা হচ্ছে গিয়ে কি আসে, বুঝতে পারছো? তাহলে দেখো কয়টা হয়ে গেল অলরেডি, আমাদের কিন্তু হচ্ছে গিয়ে কি 7টা সিকিউ হয়ে গেছে। চ্যাপ্টার 9 দেখছো, চ্যাপ্টার 9 আর চ্যাপ্টার 10 এই দুইটা মিলে একটা সিকিউ হচ্ছে গিয়ে কি আসে। আর চ্যাপ্টার হচ্ছে গিয়ে কি 11 আর হচ্ছে 12 এইখান থেকে হচ্ছে গিয়ে কি একটা সিকিউ হচ্ছে গিয়ে কি আসে। এইভাবে করে একদম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা, বুঝতে পারছো? মাদ্রাসার ক্ষেত্রেও সেম, খালিদ একদম সেম। আমাদের সব বোর্ডে মোটামুটি এই জিনিসটাই হচ্ছে গিয়ে কি তারা ফলো করে, ঠিক আছে? কুমিল্লা বোর্ডের কথা একটু আলাদা, ওরা চেষ্টা করে কি লেস ইম্পর্টেন্ট জিনিসগুলোকে তুলে ধরা, বাট সিকিউর থাকার প্যাটার্ন হচ্ছে এইটা যে 1, 2 থেকে এরকম থাকবে, 3 এবং 4 থেকে শিওর শট থাকবে, 7 থেকেও শিওর শট হচ্ছে গিয়ে কি থাকে। পানি খাইলে বৃক্ক প্রদাহ কমে যায়, আবার কি বলছো আলিবা, তোমার কোশ্চেনটা বুঝতে পারি নাই। শুনো, পানি খাইলে কোনোদিন বৃক্ক প্রদাহ কমে না, এটা তোমার কে বলছে? প্রদাহ মানে কি জানো? ইনফেকশন কোনদিন পানি খাইলে কমে? তো এই হচ্ছে কি আর কারো কোনো কিছু জানার কি আছে এখান থেকে? তাহলে দেখো আজকে আমি খুব সিম্পল ভাবে, যদি আমি আজকের চ্যাপ্টারের কথা বলি, বৃক্কের গঠনটা শিখবা, নেফ্রনের গঠনটা শিখবা এবং কিভাবে মূত্র তৈরি হয় এই জিনিস শিখবা, ডায়ালাইসিস শিখবা, পড়া কিন্তু আজকের কমপ্লিট, ঠিক আছে? আজকের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে বৃক্ক এবং নেফ্রন এদের কি শিখবা? গঠন শিখবা, তারপর হচ্ছে গিয়ে কি মূত্রর ধাপ, মূত্র তৈরির ধাপ শিখবা এবং লাস্টে ডায়ালাইসিস। একদম তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা ফুল ক্রিয়েটিভের হচ্ছে গিয়ে কি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? ওকে, মূত্র হালকা ভালো না গাঢ় ভালো? হালকা ভালো, অবশ্যই, চোখ বন্ধ করে হালকা ভালো। ওই যে ট্রিকি কোশ্চেনে যে অসমো রেগুলেশন সবাই ভুল করে, মূত্র তৈরির ধাপগুলোতে মানুষ হচ্ছে গিয়ে কি ভুল করে আসে, বুঝতে পারছো? ওই যে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হবে এইভাবে, আমাদের মূত্রের প্রধান যে উপাদান সেটা কোথায় তৈরি হয় ব্যাখ্যা করো। এন্ড তুমি বলবো কি মূত্র তো তৈরি হয় বৃক্কে, যায় বৃক্কটা লিখে দেশে, বাট আমাদের মূত্রের প্রধান উপাদান কি? ইউরিয়া কোন জায়গায় তৈরি হয়? যকৃতে। তাহলে তোমার কিন্তু অ্যান্সারটা তখন যকৃত চাইছে, যকৃত কিভাবে তৈরি করে ওটার অ্যান্সার দিতে হবে। এই যে এই সব জায়গায় মোটামুটি কি বলতো টুইস্ট হচ্ছে গিয়ে কি হয়, ঠিক আছে? ইউরিন ট্রান্সপারেন্ট হওয়াই ভালো, মূত্র হালকা হওয়াটাই ভালো, গাঢ় হওয়া ভালো না। ওই যে জন্ডিস হইলে বডিতে কেন গাঢ় হয়? ওই যে জন্ডিস হইলে বডিতে বিলিরুবিন তৈরি হয়, ওই বিলিরুবিনটা মূত্রে চলে আসে, যার কারণে মূত্র হচ্ছে গিয়ে কি, ঠিক আছে, হলুদ বর্ণের হয়ে যায়, বুঝতে পারছো? ওইটা হচ্ছে গিয়ে কি ওই যে কিসে বিলিরুবিনের কারণে। ওকে, তাহলে সবাই মোটামুটি আমরা হয়তো বা অ্যান্সার পেয়ে গেছি আমাদের। তাহলে আজকের ক্লাস
আশা করি আমরা শেষ করতে পারি। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার নেক্সট দেখা হবে, ঠিক আছে? তখন আমরা এরপর দিন বোটানি পড়াইলে বোটানিরও নাম্বার বন্টন সম্পর্কে তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব। সবাই তাহলে ভালো থাকো, ঠিক আছে? হ্যাঁ, ডায়াবেটিস হলে ঘন হয় কেন? কারণ ওই যে মুডটা কি চলে আসে, গ্লুকোজ চলে আসে, গ্লুকোজের কারণে ঘন হয়। তুমি চিন্তা করো তো, পানি বেশি ঘন নাকি চিনির শরবত বেশি ঘন? অবশ্যই কি চিনির শরবত বেশি ঘন, তাই না? চিনির শরবত বেশি ঘন, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, টাটা, বাই, টাটা, আল্লাহ হাফেজ।